আমি খুন করিনি, প্লিজ স্যার আমাকে ছেড়ে দিন। উক্ত খুনের আসামি রানাকে এই আদালত বাংলাদেশের ৩০২ ধারা মোতাবেক ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হলো। ৫ বছর পর যদি তাকে ছেড়ে দেওয়া হয়, তখন সে যদি আসল খুনি বের করে আনতে পারে, তাহলে এই আদালত তাকে সসম্মানজনক পুরস্কার দেওয়া হবে। মা, ও মা, কোথায় তুমি? একটা খুশির খবর আছে। কি হয়েছে? এত চিল্লাচিল্লি করিস কেন? মা, একটা খুশির খবর শুনবা? আমাদের জন্য খুশির খবর কি আর হবে? মা, তুমি না সবসময় পেছনের কথা নিয়ে পড়ে থাকো। আজকে একটা খুশির দিন, কোথায় তুমি হাসবা তা না, উল্টো কান্না করতেছো। আচ্ছা বল, কি এমন খুশির খবর নিয়ে আসলি আজকে? মা, তুমি জানো তোমার ছেলে কলেজের ভিতর পরীক্ষা সবার আগে হয়েছে। কি বলিস বাবা? মানে পুরো কলেজের ভিতরে আমি ফার্স্ট হয়েছি। আলহামদুলিল্লাহ, ভালো খবর। মা, একটা কথা বলবো? আরে বল, কি বলবি? মা, এই খুশির দিনে সবাইকে মিষ্টিমুখ করাতে চাই। মা ঘরের ভিতর গিয়ে কিছু জিনিস নিয়ে আসলো আর বলতো, এই নে বাবা, এগুলো বিক্রি করে মিষ্টি নিয়ে আয়। মা, বড় চাচাকে বলবো? বল। আজ তোর বাবা আমাদের সাথে থাকলে অনেক খুশি হতো রে বাবা। মা, তুমি আবারও শুরু করেছো। দেখিও বাবা একদিন আমাদের মাঝে ফিরে আসবে। আর কতদিন এই সান্ত্বনা দিব বল? 15টা বছর এই কথা শুনে আসছি। মা, দেখিও বাবা একদিন আসবে আমাদের মাঝে। আচ্ছা মা, আমি যাই। ওকে যা। আর তোর চাচাতো বোন শিল্পীকেও বলিস, সে অনেক খুশি হবে। আচ্ছা মা। রানা বাজারে জিনিস বিক্রি করে মিষ্টি আনতে গেছে। সে আসার আগেই পরিচয় দিয়ে দিই, রানা হলো এই গল্পের নায়ক। তার পুরো নাম জুবায়েদ হোসেন রানা। তার সংসারে 2 জন থাকে, তার মা এবং সে। তার বাবা রানার বয়স যখন 6 বছর, তখন শহরে একটা কাজে যায়, আর আসেনি। 15 বছর হয়ে গেছে। রানাদের অনেক জায়গা জমি ছিল, এতদিন সব বিক্রি করে সংসার চলেছে। এখন তাহাদের বাসাটা আছে, আর সেই জমিটা মাঝে মধ্যে শিল্পী তাদের বাসা থেকে খাবার আনে রানা এবং তার আম্মুর জন্য। শিল্পী হলো রানার বড় চাচার একমাত্র আদরের মেয়ে। রানার চাচার অনেক টাকা পয়সা আছে, কিন্তু একটু অহংকারী সে। তার মেয়ে শিল্পী রানাকে খুব পছন্দ করে। রানা অনেক ভালো ছেলে, গ্রামের মধ্যে তার মতো কোনো ছেলে নেই। রানা কোনো আড্ডা খাজাবিড়ি এইগুলোর মধ্যে নেই, সব সময় একা একা চলাফেরা করে সে। গ্রামে একটা কলেজে এইবার সবার সেরা হয়েছে, মেধা অনেক বেশি রানার। ও আল্লাহ, রানা চলেও এসেছে। পরিচয় দিতে দিতে রানা মিষ্টি নিয়ে প্রথমে তার চাচাদের বাসায় যায়। বড় চাচা, ও চাচা, কোথায় তুমি? ও মা, গরিবের ঘরে হাতির আগমন, কারণ কি? তারপর হাতে মিষ্টির কার্টুন। এটার মধ্যে কি রে? সর এখান থেকে। এটার মধ্যে কি থাকতে পারে তুই জানিস না? জানলে কি জিজ্ঞেস করতাম। এটার মধ্যে মাটি আছে, না সেই মাটিকে গোল করে মিষ্টি বানাইছে। হয়েছে এবার? আচ্ছা, তুই সব সময় আমার সাথে ঝগড়া করিস কেন বল? তো কি করবো, তোকে আদর করবো? তোর ভালোবাসায় আমাকে রাতে ঘুমাতে দেয় না, তুই জানিস না রানা? শিল্পী চোখ বন্ধ করে এইগুলো বলে আর রানা চলে যায়। শিল্পী চোখ খুলে দেখে সে কোথাও নেই। রানা তার চাচার কাছে চলে যায়, পিছনে পিছনে শিল্পীও যায়। রানা তার চাচার পায়ে সালাম করে। থাক বাবা, হয়েছে, আর লাগবে না বাবা, তুমি উঠো। কি হয়েছে যে হঠাৎ সালাম করতে হলো? একটা খুশির খবর আছে, শুনবেন চাচা? বলো বাবা, কি? মনে হয় বিয়ে শাদী করবি। তুই সবসময় ফালতু কথা বলিস কেন? তো কি হয়েছে সেটা বল। আমি আমাদের কলেজে ফার্স্ট হয়েছি, সবার সেরা। সত্যি? জি। দেখ, তুই কলেজে যাস আর আসিস, আর একে দেখ কত ভালো ছাত্র ক্লাসের। হয়েছে, আর প্রশংসা করতে হবে না। আমি জানি রানা নকল করেই পাশ হয়েছে। চোর কখনো ভালো মানুষকে ভালো বলে না, চোর বলে। মানে তুমি কি বলতে চাও তার মানে আমি চোর? নকল নিজে করে এখন বলে নাকি রানা করে? আচ্ছা চাচা, আমি আসি। দুপুরটা খেয়ে যাও। না চাচা,
এখনও অনেক লোক বাকি আছে যাদেরকে মিষ্টি দেওয়া হয়নি। কিছুক্ষণ পর রানা তার বেস্ট ফ্রেন্ড কাব্যের কাছে গেল। কাব্য হলো রানার কলিজা। কাব্য আর রানা দুজনেরই একে অপরের ছাড়া অসম্পূর্ণ, তাই কাব্যকে খবর দিতে মিষ্টি নিয়ে গেল। কি রে জানো, কেমন আছিস? ভালো জানো, তুই কেমন আছিস জানো? হাতে এটা কিসের কার্টুন? মিষ্টি তোর জন্য আনছি। কিসের মিষ্টি? বিয়ে শাদী করে ফেললি নাকি? সালা, তোকে ছাড়া আমি বিয়ে করবো ভাবলি কি করে? করলে তো তোকে হসপিটালে পাঠাবো। এখন বল, এই মিষ্টিগুলো কিসের জন্য এনেছিস? আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি তাই। সত্যি জানো? তোর কি মনে হয় আমি তোর সাথে মিথ্যে বলবো? না রে জানো। আচ্ছা, পরে কথা বলি, একটু কাজ করে আসি। যা শোনা। তারপর রানা বাসায় চলে আসে এবং তার মায়ের জন্য একটা কাপড় কিনে আনলো। তার মা কাপড়টি পেয়ে অনেক খুশি হয়। খুশিতে তার কপালে একটা কিস দিয়ে দেয়। তারপর মা বলে, বাবা কিছু খেয়ে নে। মা, তুমি খানা লাইন করো, আমি হাত মুখ ধুয়ে আসি পুকুর থেকে। আচ্ছা যা। রানা পুকুরে হাত মুখ ধোয়ার পর যখনই পা ধোয়ার জন্য দাঁড়াইলো, তখনই কে যেন পিছন থেকে রানাকে একটা ধাক্কা মারে, যার কারণে রানা পুকুরে পড়ে যায়। রানা উঠে দেখে শিল্পী হাসতে হাসতে শেষ। রানার এই অবস্থা দেখে, এটা কি করলি তুই? তোকে ধাক্কা মারলাম? হাসবি না একদম, হাসলে আমার নানুর মতো লাগে তোরে। হ্যাঁ, নানুর মতো না বলে বলতে পারিস না যে আমাকে বইয়ের মতো লাগে? আমাকে কি পাগল পাইছে যে তোকে আমার বউয়ের মতো লাগবে? এটা বলবো? ঠিকই আছে, তোকে পাগলেই পাইছি। এই জন্যেই তো তুই আমাকে বউ মানিস না, এত সুন্দরী একটা মেয়েকে। তুই সুন্দরী? পুরো গ্রামে আমার মতো সুন্দরী মেয়ে একটাও পাবি না। হয়েছে, আর বলতে হবে না। কবি কি বলেছে জানিস? কি বলছে কবি? কবি বলেছে, যেই মেয়ে নিজেকে নিজের সুন্দরী বলে, আসলে সুন্দরী সে নয়, ময়দা তাহাকে সুন্দরী করেছে, তাই বলে সুন্দরী। পাতিলের কালি যার গালে থাকে, আসল সুন্দরী সে, কারণ সে মায়ের মন জয় করতে পারে। এইরকম মেয়েদেরকেই যদি কেউ বলে সুন্দরী, তাহলে সেই হলো আসল সুন্দরী। এইটা কোন বেকুব কবি বলেছে? তুই তাহাকে বেকুব বললি? হ্যাঁ, তো কি বলবো? তুই জানিস, সে যদি চায় তোর জীবনেও বিয়ে হবে না। সে অনেক বড় একজন কবি ও মাজার বাবা। কি 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 কষ্ট তো তুই। এটাই সত্যি। এখন কি করতে পারি একটু বলা যায় প্লিজ? একটা সুযোগ আছে তোর জন্য। প্লিজ বল, আমি করতে রাজি। তুই আমার পা ধরে ক্ষমা চা, তাহলে আর কিচ্ছু হবে না। গালি দিয়েছি কবিকে, পা ধরবো তোর কেন? আরে আমার না তোলে কার ধরবি? কবিটা তো আমি। কি? হুম। আমি অনেক ভয় পেয়েছিলাম। আচ্ছা বাদে, আমাকে ওঠাই হাত ধরে। শিল্পী রানাকে উঠতে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু রানা শিল্পীর হাত ধরে মারে এক টান। এবার শিল্পীও পড়ে যায় পুকুরে, কিন্তু শিল্পী সাঁতার জানে না, সেটা রানাও জানে না। রানা উঠে যায়, শিল্পী বাঁচাও বাঁচাও বলে, কিন্তু রানা মনে করেছে শিল্পী মজা করছে, তাই তুলেনি। কিন্তু কিছুক্ষণ রানা খেয়াল করে দেখে শিল্পী সত্যি হেল্প যাচ্ছে, তাই সেও দেয় এক লাফ। শিল্পীকে কোলে করে উপরে উঠানো হয়, কিন্তু শিল্পী কিছুই বলছে না। অনেকক্ষণ পানিতে ভেজার কারণে অজ্ঞান হয়ে যায়। শিল্পীর বুকে অনেক চাপ দেয়, অনেক পানি তার মুখ থেকে বের হয়। চাপ দেওয়ার কিছুক্ষণ পরে শিল্পীর জ্ঞান ফিরে, কিন্তু শিল্পী ইচ্ছে করে অজ্ঞানের ভান ধরে শুয়ে আছে। রানার অনেক টেনশন হচ্ছে এই ভেবে যে যদি শিল্পীর কিছু হয় তাহলে তার সমস্যা হবে, তাই সে আর কিছু না ভেবে বাংলা ছবির মতো শিল্পী ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে ফু দিতে থাকে। আর এইদিকে শিল্পী তো মনে মনে মহা খুশি। রানা একের পর এক ফু দিয়েই যাচ্ছে। অনেকক্ষণ পর শিল্পী নিজের হাসি কন্ট্রোল করতে না পেরে আওয়াজ করে হেসে দেয়। রানা তো লজ্জায় শেষ, লজ্জা থেকে বেশি তার রাগ হচ্ছে, তাই সে কিছু না বলে ঘরে চলে যায়। শিল্পী পিছন থেকে ডাক দিয়ে বলে, অনেক মজা লাগছিল রে। লুচ্চা কোথাকার। আমি লুচ্চা না, তুই লুচ্চা। তুই আমাকে কিস করেছিস। আমি এখন চাচিকে বলে দেব। এ প্লিজ আমাকে বলিস না, আজকে একটা খুশির দিনে আমি আম্মুর চোখে জল দেখতে চাই না।
একটা কাজ করলে বলবো না। আমি করব, তুই বল কি কাজ। আমাকে বিয়ে করতে হবে। তুই কি পাগল? আমি তোকে বিয়ে করবো কেন? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল। আমি তোর জন্য পাগল। সেই ছোট্টবেলা থেকে আমি তোকে ভালোবাসি, কিন্তু বলিনি, আজ বললাম। দেখ শিল্পী, তুই আমার বোনের মতো। আমি তোকে বউ কিভাবে বানাই বল? আর আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না, আমি আরো পড়াশোনা করতে চাই। আমি এখনই বিয়ে করতে বলিনি, তুই শুধু রাজি হ। না। আমি এখনই পুকুরে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে ফেলবো। তুই জীবন শেষ করবি কেন মা? মা, আমি তোমার ছেলেকে ভালো। আমি জানি, আর আমি আমার ছেলের বউ হিসেবে তোকেই চাই, কিন্তু আগে রানাকে তোদের মতো হতে দে, তারপর আমি তোর বাবার কাছে তোদের প্রস্তাব নিয়ে যাব। আমি তোর বউ হিসেবে শিল্পীকেই চাই। আরে লাগবে না মা। আমি আসি মা। না মা, খাবো না, জামা কাপড় চেঞ্জ করতে হবে। আচ্ছা রানা, ঘরে আয়। তারপর রানা ঘরে চলে যায়, জামা কাপড় চেঞ্জ করে তারপর খেতে যায়। এমন সময় রানা বলে, মা, একটা কথা বলবো? বল বাবা, কি কথা? মা, স্যার আমায় বলেছে মাস্টার্স পর্যন্ত শহরে পড়তে। আর কত বছর লাগবে মাস্টার্স শেষ হতে? মা, আর মাত্র 5 বছর লাগবে। তাহলে তো অনেক টাকার প্রয়োজন। মা, তুমি চাও না আমি বড় কিছু হই? তুই এটা কি বললি? প্রয়োজনে আমি মানুষের বাসায় কাজ করব, তবুও তোকে পড়াবো। আমি তো কালকেই চলে যাব শহরে। আচ্ছা, 5 বছরের জন্য আমাদের এই জমিটার দলিল বন্ধ রেখে কিছু টাকা নিয়ে নেই। ওকে মা। আর একটা কথা মা, আমি 1 বছর পর পর আসবো। ঠিক আছে, কিন্তু প্রতিদিন তুই তোর চাচা অথবা শিল্পীর মোবাইল কল দিয়ে ভালো মন্দ জানাবি। ঠিক আছে। আচ্ছা মা, আমি ব্যাগ গোছাচ্ছি, তুমি টাকার ব্যবস্থা করো। তুই ব্যাগ পরে গুছাস, আগে তোর চাচা বাড়ি বলে আয় যা। তারপর রানা শিল্পীদের বাসায় চলে যায়। গিয়ে প্রথম শিল্পীকে দেখে শিল্পী দৌড়ে আসে। মুহূর্তেই রানা মুখটা মলিন করে ফেলে। কি হয়েছে? হঠাৎ আমাকে দেখে মুখটা মলিন করলে কেন? আমি কালকে সকালে গ্রাম ছেড়ে শহরে চলে যাব। কেন, কি হয়েছে? কিছু হয়নি। চাচা কোথায়? আগে বলো, কেন যাবে? চাচাকে বলে শুনতে পারবি। আমি বিরক্ত করি তাই তুমি চলে যাচ্ছ? আরে না, তুই আমাকে বিরক্ত না করলে কে করবে? কি, সূর্য আজকে কোন দিকে উঠলো? প্রতিদিন যেদিকে ওঠে আজকেও সেদিকে। আমি তোমাকে বিরক্ত করি, তাতে তুমি খুশি? এমন সময় চাচা চলে আসলো। কি বাবা, কেমন আছো? জি চাচা, আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আমি ভালো আছি, ভিতরে আসো। না চাচা, একটা কথা বলতে এসেছি আমি। বলো, কি বলবা? আমি কালকে শহরে চলে যাব। কেন, কি হয়েছে? কিছু হয়নি, আমি পড়াশোনা করতে যাব। কিন্তু এত টাকা কোথায় পাবে? মা বলছে আমরা যেখানে থাকি সেইখানে জমিটার দলিল বন্ধক রেখে টাকা নেবে। তোমার কত টাকা লাগবে? 10,000 টাকার মতো হলে চলবে। ওকে, টাকা আমি দিব, জমিনের দলিল বন্ধক রাখতে হবে না। ঠিক আছে চাচা। তুমি দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। চাচা টাকা আনতে ভিতরে গেল, তখন শিল্পী বলল, তুমি আমাকে রেখে চলে যাবা? তো তোকে নিয়ে যাব নাকি? তা বলিনি। আসবা কতদিন পর? 1 বছর পর। এতদিন পর পর আসবা? তো কি করব? পারলে তোর আর আঙ্কেলের মোবাইল নাম্বারটা দে। এই নাও, 018804002। এটা কার? এটা আমার, আর বাবার নাম্বারও এমনই, শুধু 017 হবে। এই না বাবা, তোমার টাকা, মন দিয়ে পড়ালেখা করিও। জি চাচা, দোয়া করেন আপনি। তুমি আমার ছেলের মতো, তোমাকে দোয়া করলে কাকে দোয়া করব? তো যাই চাচা। আব্বু, আমি একটু রানা ভাইদের বাসায় থেকে ঘুরে আসি। যা, তোকে মানা করেছে কে? তারপর রানা শিল্পীকে বাসায় দিয়ে আর টাকাগুলো তার আম্মুকে দিয়ে কাব্যর কাছে গেল। ওই সালা, কই তুই? বল জানু। তুই ঢাকা যাবি কবে? আজকে যাবো কেন, কি হয়েছে? কালকে গেলে হয় না? হয়তো, কিন্তু আজকে গেলে কি হবে?
কালকে আমিও ঢাকা চলে যাব, তাই। কেন, কি হয়েছে? আসলে আমি ঢাকায় পড়ব। বাহ, ভালো কথা। তা কাল কয়টা বাজে যাবি? ভাবছিলাম সকালে ফজরের পর পর রওনা দেব। ঠিক আছে, তুই বাসায় যা, আমি সকালে লাঞ্চ করেই তোর জন্য অপেক্ষা করব। ঠিক আছে। ওহ সরি, আপনাদের তো কাব্যর পরিচয় দেওয়া হয়নি। কাব্যর কোনো ভাই বোন নেই, সে একাই। সে ঢাকায় একটা মার্কেটে কাজ করে। রানা তারপর বাসায় চলে আসে। এসে শিল্পী ও তার মায়ের সাথে অনেক কথা বলে। শিল্পী রাতে তাহাদের বাসায় ছিল। সকালে রানা সবার থেকে বিদায় নেয়। শিল্পী অনেক কান্না করে, তার আম্মুও অনেক কান্না করে। রানা শিল্পীকে বলে রাতে রাতে যেন তাদের বাসায় এসে থাকে। শিল্পীও রাজি হয়। তারপর কাব্য আর রানা ঢাকায় চলে যায় গ্রাম থেকে। সন্ধ্যার সময় গিয়ে ঢাকা ওঠে। রানার পরনে ছিল কালো একটা শার্ট আর কাব্যের পরনে ছিল লাল একটা শার্ট। এইদিকে ঢাকা শহরে একটা নামকরা গুন্ডা কালু মাস্তান এবং তার লোকেরা একজন বড় নামকরা শিল্পপতিকে খুন করে তার রানা আর কাব্য দেখে। কাব্য রানাকে অনেক নিষেধ করে সেখানে না যেতে, কিন্তু রানা কাব্যের কথা শুনে না। কাব্য দাঁড়িয়ে আছে আর রানা সেখানে যায়। গিয়ে দেখে কিছু লোক একজনকে ছুরি ধারা আঘাত করতেছে। রানা বলে, এই তোমরা কারা? এই লোকটাকে মারছো কেন? লোকগুলো রানার দিকে তাকায়। রানা সবার মুখ স্পষ্ট দেখে। তাহারা রানার দিকে এগোতে লাগে। এমন সময় পুলিশের গাড়ি আওয়াজ পায়। তখন মাস্তানগুলো পালিয়ে যায়। রানা তখন দেখে ওই লোকটি শ্বাস নিচ্ছে, তাই রানা দৌড়ে সেখানে যায় এবং তার বুক থেকে ছুরিটি বের করে। এমন সময় পুলিশ রানাকে দেখে এবং পুলিশ মনে করেছে রানা এই লোককে খুন করেছে, তাই পুলিশ এসে রানাকে গ্রেফতার করে। তখনই কাব্য দূর থেকে সব দেখেছে। কাব্য জানে এটা ঢাকা শহর, এখানে কাব্যর সাক্ষী গ্রহণ যোগ্য নয়, তাই কাব্য এগোয়নি। রানা বলে, আমি খুন করিনি, প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন। যা বলার আদালতে বলিস। আমি খুন করিনি, প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন। স্যার বিশ্বাস করেন, আমি খুন করিনি। আমি তো মাত্র ঢাকাতে আসলাম পড়াশোনা করতে। বলেছি না, যা বলার আদালতে বলিস। তারপর পুলিশরা রানাকে নিয়ে যায়। রানার কোনো কথাই তারা শুনিনি। এদিকে কাব্য পুরো পাগলের মতো হয়ে গেছে। সে তার মার্কেটে গিয়ে তার মালিককে সব খুলে বলে। তার মালিক একজন উকিল। এদিকে পরের দিন সকালে কাব্য রানার কাছে যায়। স্যার, রানার সাথে একটু দেখা করব। এই হাবিলদার, এই লোকটিকে রানার কাছে নিয়ে যাও। ইয়েস স্যার, চলুন আপনি আমার সাথে। তারপর কাব্যকে নিয়ে যায় রানার কাছে। এই যে রানা। রানা? এই রানা, তুই আসছিস দোস্ত? আমি ওই দিনেই তোর কাছে আসিনি, কারণ আমিও জেলে যেতাম তাই। সেদিন তোর কথা শুনলে আজ এখানে থাকতে হতো না রে। বাদ দে এইসব কথা। শোন, আমি আমার মালিকের সাথে কথা বলেছি। সে একজন উকিল ধরেছে তোর জন্য। আজকে তোকে আদালতে নিয়ে যাবে, তখন সে তোর পক্ষে লড়বে। আচ্ছা, একটু বাসায় কল দে তো, শিল্পীর নম্বরে। আচ্ছা, নাম্বার দে। তারপর রানা কাব্যকে নাম্বার দেয়। কাব্য কল দিল। রিং হচ্ছে। তাহলে এদিকে দে। কিছুক্ষণ রিং হওয়ার পর শিল্পী রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আমি রানা। কেমন আছো তুমি? ভালো, তোমরা? ভালো। কখন গিয়ে পৌঁছেছো? গতকালকে মাগরিবের পর পর। আম্মু অনেক টেনশন করেছিল, তুমি পৌঁছে একটা কল দিতে পারোনি। অনেক ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়ে গিয়েছিলাম। ও, এই শোনো। বলো। ঢাকা শহর খুব খারাপ, খারাপ মানুষ আছে। সবার থেকে দূরে থাকবা। কাহারও কোনো রকম উপকার করতে যেও না, না হলে ক্ষতি হবে। আর শোনো, ঠিক মতো পড়বে আর খাওয়া দাওয়া করবে। আর আমায় প্রতিদিন যখনই সময় পাও কল দেবা, কেমন? আচ্ছা, আমার কাছে কি ফোনটা দেওয়া যাবে? দাঁড়াও, আমি তো এখন বাসায় আছি। আমি যাইতেছি, গিয়ে কল দিব, কেমন? আস্তে আস্তে যাইস। আমি বাসায় গিয়ে কল দেব। তারপর রানা কল কেটে দেয়। কিছুক্ষণ পর কল দেয় শিল্পী। আমার সাথে কথা বলো। দাও। কেমন আছিস বাবা? মা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? তোকে ছাড়া ভালো থাকি কি করে? খেয়েছো কিছু? না বাবা, একটা কথা বলি বাবা। বলো মা।
কালকে রাতের স্বপ্নে দেখি তোকে পুলিশ ধরে নিয়ে গেছে। তাই বাবা একটু সাবধানে চলাফেরা করিস কেমন? তুমি চিন্তা করিও না মা। তুই আমার বুকে না আসা পর্যন্ত চিন্তা থাকবে। আচ্ছা মা, রাখি। ঠিক আছে বাবা, ভালো মতো পড়ালেখা করিস কেমন? তারপর কল কেটে দেয় রানা, অনেক কান্না করে তার মায়ের কথা শুনে। কিছুক্ষণ পর রানাকে আদালতে উঠানো হয়। রানা সে খুন করেনি, তার কোনো প্রমাণ দেখাতে পারেনি, তাই জজ বলল, তুমি যে বলছো খুন করনি, তার কোনো সাক্ষ্য ও প্রমাণ আছে? রানা মাথা নিচু করে আছে, সে কি বলবে বুঝতে পারছে না। তোমার কিছু বলার আছে? আমাকে 1 মাস সময় দিলে আমি আসল খুনিকে বের করে দেব। কিন্তু তোমাকে তো এত সুযোগ দেওয়া যাবে না। তাহলে আমার আর কোনো কথা নেই। উক্ত খুনের আসামি রানাকে এই আদালত বাংলাদেশের 302 ধারা মোতাবেক 5 বছরে কারাদণ্ডে দণ্ডিত করা হলো। 5 বছর পর যদি তাকে ছেড়ে দেওয়া হয়, তখন সে যদি আসল খুনি বের করে আনতে পারে, তাহলে এই আদালত তাকে সসম্মানজনক পুরস্কার দেওয়া হবে। জজ সাহেব, আমি শহরে এসেছি আমার মায়ের একটা স্বপ্ন পূরণ করতে। প্লিজ আমাকে একটা সুযোগ দেন। প্লিজ জজ সাহেব, প্লিজ। কি স্বপ্ন পূরণ করতে এসেছো? আমি গ্রামের কলেজে ফার্স্ট হয়ে শহরে এসেছিলাম মাস্টার্স শেষ করতে। তাহলে খুন করলে কেন? আমি খুন করিনি। আচ্ছা, এখন এই সব বলে কোনো লাভ নেই। তাহলে আমার মায়ের স্বপ্ন, সব স্বপ্ন বাদ। আপনাদের মতো বড় লোক কিছু লোকের জন্য আমরা গরিবরা স্বপ্ন পূরণ করতে পারি না। কথাগুলো রানা অনেক জোরে এবং রেগে বলে, স্টপ মিস্টার রানা, সাউন্ডিং নো সাউন্ড। দিস ইজ এ কোর্ট, দিস ইজ নট ইয়োর হোম। স্যার, আমার জায়গায় আপনি হলেও এটাই বলতেন। তোমার জন্য এই 5 বছর পড়াশোনার ব্যবস্থা করা হলো কারাগারে। রানা অনেক খুশি হলো। ধন্যবাদ জজ সাহেব। জজ সাহেব টেবিলে 3টা বাড়ি মেরে চলে যায়। তারপর পুলিশ রানাকে জেলে নিয়ে যায়। এমন সময় রানা বলে, স্যার, আমি কি আমার বন্ধুর সাথে একটু কথা বলতে পারি একান্ত? ওকে। তারপর রানা কাব্যের কাছে যায়। ভাই, আমার একটা হেল্প করবে প্লিজ? তোর জন্য না করলে কার জন্য করবো বল? এই নে। কিসের টাকা এগুলো? এখানে 8,000 টাকা আছে, এগুলো তোর কাছে রাখ। আমি কি করব? তুই প্রতিদিন আমার দেখা করবি, তখন তোর মোবাইল দিয়ে আমি বাসায় কথা বলবো। আর তোকে যখন নতুন বই কিনতে বলবো, তখন ওইখান থেকে টাকা দিয়ে বই কিনে আনবি, কেমন? টাকাগুলো তোর কাছে রাখ, আমার লাগলে আমি নিব। তোকে নিতে বলেছি না? ওকে, দে। আর একটা কথা, আমার এই ব্যাপারে যেন কেউ না জানে। তুই কি পাগল? আপনার সময় শেষ, আপনি আসুন আমাদের সাথে। তারপর পুলিশ রানাকে নিয়ে যায় জেলে। এইভাবে চলতে থাকে রানার দিনকাল। জেলের ভিতরে রানা মাস্টার শেষ করে ফেলে 5 বছরে। 5 বছর পর আজ রানা জেল থেকে বের হয়। প্রথম 2 বছর বাসায় কথা বলেছে, শেষ 3 বছর বাসায় কোনো যোগাযোগ রাখেনি রানা। রানা বের হয়ে ভাবলো বাসায় যাবে, কিন্তু আবার ভাবলো কিছু একটা চাকরি হলে বাসায় চলে যাবে। তাই সে কাব্যকে বলল, দেখ ভাই, এই অবস্থায় আমি বাসা যাব না। এখন আমি কি করতে পারি? দেখ, এখন তো আমার কোনো সার্টিফিকেট নেই, কোনো সরকারি চাকরিও করতে পারবো না। তুই বরং আমার ড্রাইভিং শেখাতে পারবি? তুই ড্রাইভিং শিখবি কেন? ভাই, দেখে শিখলে কাজে লাগবে। ঠিক আছে, আর শোন, যতদিন না তোর কোনো একটা কিছু না হয় ততদিন আমার সাথেই থাকবি। তোর মতো বন্ধু যেন সবার একটা করে হয়। হয়েছে, আর কিছু খেয়ে নেই। তারপর কাব্য রানাকে 2 মাস ড্রাইভিং শেখায় এবং রানা ভালো করে প্রাইভেট কার চালাতে পারে। তাই সে কাব্যকে বলল, দেখ কাব্য, তুই তো আমার জন্য অনেক কিছু করেছিস, এখন আরেকটা কাজ করতে পারবি? আরে বল, আমি তো তোর জন্য জীবন দিতেও প্রস্তুত। তোকে জীবন দিতে কে বলেছে সালা? বল, কি বলবি? আর তার জন্য একটা ড্রাইভিং চাকরি খুঁজে দিতে পারবি আমার জন্য? ঠিক আছে রানা, তুই থাক, আমি মার্কেট থেকে গিয়ে আসি। ঠিক আছে, যা। রানা শুয়ে আছে। হঠাৎ করে 5 বছর আগের কথাগুলো মনে পড়ে গেল। সে শিল্পীর সাথে দুষ্টুমি আর কিস দেওয়া, তার আম্মুকে আম্মু বলা, তাহাকে ভালোবাসা, এইগুলো ভেবে নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসে। হঠাৎ নিজে বলে, এখনও তো তার বিয়ে হয়ে গেছে, আর মনে হয় তার বাচ্চাও হয়ে গেছে। আমি তাকে নিয়ে চিন্তা করে লাভ কি? আজ থেকে ভুলে গেলাম শিল্পী নামক কেউ একজন ছিল আমার জীবনে। আমি ভুলে গেলাম। অনেকক্ষণ পর ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর কাব্য এসে বলে,
রানা, ও রানা, হুম, বল। তুই ঘুমাস? কি বলবি বল। তোর জন্য একটা চাকরি পেয়েছি। কি বলস? কিসের? এক লোকের বাড়িতে তার নিজের গাড়ির ড্রাইভার। ভাই তোকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ পরে দিস, এখন চল দেখি তোকে পছন্দ করে কিনা। চল। তারপর তাহারা চৌধুরী বাড়ি চলে যায়। বাড়ির মালিকের নাম শাহিন চৌধুরী। ভিতরে ঢোকার আগে রানা বলল কাব্যকে, দোস্ত একটা কথা বলবো তোকে। বল। আমি যে মাস্টার শেষ করেছি সেটা বলিসনি প্লিজ। কেন? বলিস না, পরে তোকে বলবো। ঠিক আছে, চল এখন। চৌধুরী সাহেব আমাকে বলেছে একজন ড্রাইভার আনতেই আমি ড্রাইভার এনেছি। আপনারা দাঁড়ান, আমি চৌধুরী সাহেবকে জিজ্ঞেস করে আসি। ওকে, যান। কিছুক্ষণ পর দারোয়ান এসে বলল, আপনাদেরকে কে যেতে বলেছে? তারপর তারা ভিতরে ঢুকে। কিছুক্ষণ পর তারা বাড়ির ভিতরে ঢুকে যায়। চৌধুরী সাহেবকে দেখে কাব্য বলে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো কাব্য? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো। কি খবর? তেমন কিছু না। আপনি একজন ড্রাইভার চেয়েছিলেন না? পেয়েছো? জি, এই ছেলেটা অনেক ভালো, আমার ছোট ভাইয়ের মতো। ও ভালো করে ড্রাইভ করতে পারে? জি চৌধুরী সাহেব। ওকে, আমার আর কিছু জানার প্রয়োজন মনে করি না, কারণ তুমি তো আছো। জি চৌধুরী, আরো অনেক ভালো ছেলে। ঠিক আছে, ওর ব্যাগপত্র নিয়ে আসতে বলো, আজ থেকেই জয়েন হয়ে যাক। হঠাৎই উপর থেকে চৌধুরী একমাত্র মেয়ে সায়রা চৌধুরী। সবাই আদর করে শেলি ডাকে। সবার আদরে দেখতে অনেক সুন্দর আর একটু দুষ্ট। আব্বু, বলো মা। রানা মাথা নিচু করে তাকিয়ে আছে আর কাব্য হাঁ করে সেলির দিকে তাকিয়ে আছে। সেলি বলল, আব্বু, এরা কারা? ও হলো আমার পরিচিত একজন লোক, আর এই মাথা নিচু করে আছে সে হলো আমাদের নতুন ড্রাইভার। ও, ওর তো মুখটা দেখা যাচ্ছে না কেন? এই ছেলে, মুখটা দেখাও একটু। কি হলো, মাথা উঁচু করো। আসলে ও একটু সরল সহজ আর একটু বেশি লাজুক। ও তাই? আচ্ছা ড্রাইভার, আপনার নাম কি? এম সাহেব, আমার নাম রানা। এত সুন্দর নাম তোমার? জি মেম সাহেব। আচ্ছা, তুমি তোমার জামা কাপড় নিয়ে আসো। চল রানা। চল। তারপর তারা বাসায় চলে যায়। গিয়ে রানা যা যা প্রয়োজন সব নিয়ে নিল এবং সে একা সেই বাসায় চলে যায় আর কাব্য মার্কেটে চলে যায়। কিছুক্ষণ পর রানা চৌধুরী বাড়ি যায়। চৌধুরী সাহেব তার বাড়ির কাজের মেয়েকে ডেকে বলে, সকিনা, ওই সকিনা, জি সাহেব। ড্রাইভারকে তার রুমটা দেখিয়ে দে। জি সাহেব। তারপর সকিনা রানাকে রানার রুমে নিয়ে যায়। এইটা আপনার রুম। আচ্ছা ঠিক আছে, আপনি যান। কিছু লাগলে বলবেন আমাকে। জি। তারপর সকিনা চলে যায়, রানার রুমটা গুছিয়ে নেয় নিজের মতো করে। অনেক সুন্দর লাগে রুমটা। রানা তার বইগুলো ব্যাগের ভিতরে লুকিয়ে রাখে। তারপর সে বিশ্রাম নেয়, ফ্রেশ হয়। সকালে চৌধুরী সাহেব রানাকে বলল, রানা, রানা। জি। জি স্যার। গাড়িটা বের কর তো। জি স্যার। রানা গাড়িটা বের করে। তারপর চৌধুরী সাহেব, শেলি এবং তার আম্মু গাড়িতে উঠে ঘুরতে যাবে। তারা কিছুটা যাওয়ার পর ট্রাফিক সিগন্যালে আটকে পড়ে। 20 মিনিটের মতো থাকতে হবে মনে হচ্ছে। কিন্তু হঠাৎ রানার নজর পড়ে যে তাহাদের গাড়ির পিছনে একটা অ্যাম্বুলেন্স রোগী নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু গাড়ির হর্নের আওয়াজ দ্বারা বোঝা যায় যে রোগী খুব অসুস্থ, কিন্তু যেতে পারছে না। সেলিরও মনটা খারাপ হয়ে গেল এমন দেখে। মূলত কথা হলো সবাই মনটা খারাপ, কিন্তু কি করবে সকল গাড়িওয়ালারা পিছনে তাকিয়ে আছে, কিন্তু পুলিশ রাস্তা বন্ধ করে ফেলেছে। তাই রানা গাড়ি থেকে নামে। কোথায় যাচ্ছ? ম্যাডাম একটু আসি। রানা কোথায় যাচ্ছে সেলি তা ফলো করছে। শুধু সেলি নয়, সকল মানুষই রানার দিকে তাকিয়ে আছে। এত জ্যামের মধ্যে লোকটি কেন গাড়ি থেকে নামলো? কিছুক্ষণ পর রানা অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে দেখে একটা বৃদ্ধা লোক মৃত্যুর সাথে লড়াই করছে। অবস্থা খুবই খারাপ তার। তাই রানা লোকটিকে কোলে নিল এবং দৌড়াতে শুরু করলো। সবাই তো খুশিতে আত্মহারা।
সিলি তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কী করবে রানা তা। রানা অনেক কষ্টে পার করলো, কিন্তু কোনো গাড়ি পেল না। কিন্তু একটু সামনেই ক্লিনিক, তাই সে কোলে নিয়েই দৌড়াতে লাগলো। পিছনে পিছনে লোকটির আত্মীয় স্বজনরাও দৌড়াতে লাগলো। রানা ক্লিনিকে ঢুকে যায়। ডাক্তার, ডাক্তার! নার্স, নার্স! কিছুক্ষণ পর তাকে আইসিইউতে নিয়ে গেল। রানা এবং দৌড়ে গাড়ির কাছে চলে যায়। যাওয়ার সময় একটি সুন্দরী মেয়ে বলল, দাদাকে কোথায় রাখছেন? আইসিইউতে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদের কিছু নেই, এটা আমাদের কর্তব্য। আমি আসছি, আপনি? আমি রানা। আচ্ছা, আমি চলে যাই, বাই। নাম্বারটা দিয়ে যান। সরি, আমি কোনো মোবাইল চালাই না। বাসার ঠিকানাটা দিয়ে যান। অন্য এক সময় দেখা হলে কথা বলবো, এখন বাই। রানা আর কিছু না শুনে চলে যায়। গিয়ে দেখে ট্রাফিক শেষ, রানাদের গাড়িটাও দাঁড়িয়ে আছে, আর কোনো গাড়ি নাই দাঁড়ানো। সরি স্যার, সরি ম্যাডাম। আরে সরি বলার কি আছে? আমার জন্য আপনার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো, তাই। তুমি যে কাজ করলে এর জন্য সারাদিন দাঁড়িয়ে থাকলেও কোনো কিছু হয়তো হতো না। শেলি শুধু রানার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আসলে স্যার, আমি কোনো মানুষের কষ্ট সহ্য করতে পারি না, তাই। তুমি আজ যেই কাজ করলে এর জন্য তোমার বেতন এখন থেকে মাসে 10,000 টাকা। ধন্যবাদ স্যার। তারপর তারা সবাই একটা নদীর পাড়ে চলে যায় ঘুরতে। অনেকক্ষণ ঘুরে অনেক মজা হয়, কিন্তু শেলি রানাকে নিয়ে ভাবতে আছে, এত দয়ালু মানুষ এখনও পৃথিবীতে আছে। কিছুক্ষণ পর সবাই বাদাম কিনে রানাকেও কিছু বাদাম দেয়। সবাই এক জায়গায়, আর রানা গাড়ির কাছে দাঁড়িয়ে আছে, ওদের থেকে কিছুটা দূরে। স্পষ্ট দেখা যায় কিন্তু কথা শোনা যায় না যে সে রানার দিকে তাকিয়ে তাকিয়ে বাদাম খায়। রানা একটা বাদাম মুখে দিতে এমন সময় একটা বাচ্চা দেখে মনে হচ্ছে ভিক্ষা করে। সে রানাকে বলে, স্যার আমাকে কিছু টাকা দিবেন? কি করবো টাকা দিয়ে? অনেক দিন হলো পেট ভরে কিছু খাই না। তোর বাবা মা নাই? জি না স্যার। আচ্ছা, তুই আমাকে স্যার বলিস কেন? তুইও যেমন আমিও তেমন। স্যার দেন ও কিছু টাকা। তারপর রানা পকেটের টাকা খুঁজে, কিন্তু তার কাছে তো টাকা নেই, মাত্র 5 টাকা আছে রানার কাছে। শেলি সব দূর থেকে দেখেছে। কিছুক্ষণ পর রানা তার হাত থেকে ঘড়িটা খুলে দিয়ে বলে, এই নে, এটা বিক্রি করলে অনেক টাকা পাবি। না স্যার, আপনার কাছে টাকা না থাকলেও দেয়া লাগবে না। তোকে এটা নিতে বলছি না, নিয়ে নে। স্যার আপনি অনেক ভালো। তারপর রানা ছেলেটির কপালে একটু চুমু দেয়। শেলি তো সব দেখেছেন, সে তো রানার প্রেমে পড়ে গেছে। তারপর তারা সবাই গাড়িতে উঠে বাসায় চলে যায়। হঠাৎ শেলি সবার সামনে রানাকে বলল, এই রানা। জি ম্যাম সাহেব। তুমি আমাকে ম্যাম সাহেব বলবা না। কেন ম্যাম সাহেব? বলতে মানা করেছি, বলবা না। বললে সমস্যা কোথায়? রানা, তুমি তোমার রুমে যাও। আচ্ছা ম্যাম সাহেব। তারপর রানা তার রুমে চলে যায়। বাবা, ওর মতো এত ভালো একটা ছেলেকে ড্রাইভার মানায় না। তো কি মানাই? তোমার অফিসে একটা চাকরি দিলে ভালো হতো। দেখ মা, ও তো কোনো লেখাপড়া জানে না। আচ্ছা আব্বু, বাদ দাও, এখন একটু বিশ্রাম নাও কেমন? তারপর সবাই সবার রুমে চলে যায়। এইদিকে রানা রাত 11টার পর সে তার বইগুলো পড়ে। এদিকে শেলি গুনে গুনে রানার কথা ভাবতে থাকে। এদিকে শেলি শুয়ে শুয়ে রানার কথা ভাবতে থাকে। আজকের রানার প্রত্যেকটা কাজ কেন জানি শেলির ভালো লাগে। তারপর শেলি রানার রুমের দিকে যায় রানাকে দেখতে, কিন্তু কিছুটা যেতে না যেতেই দেখে রানার রুমে আলো জ্বলে। তারপর তাড়াতাড়ি যায়, গিয়ে দেখে রানা একটা ইংলিশ গ্রামার পড়ে, অনেক মোটা বইটি। শেলি তো দেখে অবাক হয়ে আছে। শেলি কিছুই বুঝতে পারছে না। শেলি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। রানা বইটা পড়া শেষ করে তারপর বইটা ব্যাগের ভিতর লুকিয়ে রাখে। তা শেলি ফলো করে ফেলেছে। তারপর শেলি তার রুমে চলে যায়, গিয়ে ভাবতে থাকে রানা আসলে কি বা কে। ভাবতে ভাবতেই সকাল হয়ে যায়, কিন্তু শেলি আজ রাতে একটু ঘুমায়নি। পরের দিন সকালে রানা উঠে গাড়ি পরিষ্কার করে। এমন সময় শেলি রানার কাছে যায়। আচ্ছা রানা, তোমার বাসা কোথায়? আমার বাসা তো গ্রামে। গ্রামের নাম কি? তোমার জেলা কি, থানা কি? বিভাগ বরিশাল, জেলা ভোলা, থানা দৌলত খান,
গ্রাম হ্যালিপোর্ট। বাবা, ভালোই তো। জি ম্যাম। তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছিলে? রানা হুট করে বলে ফেলে। মাস্টার্স। মানে? আরে ম্যাম সাহেব, আমি তো কোনো লেখাপড়া করিনি। তাহলে মাস্টার্স বললে কেন? আরে ম্যাম সাহেব, আমি বলতে চেয়েছিলাম যে যখন আমার বয়স 6 তখন আমি একটা স্কুলে গেলাম, তখন একজন মাস্টার আমাকে অনেক মাইন্ড দিল, তাই চলে আসলাম। ও জি। আচ্ছা, তোমার গ্রামে কে কে আছে তোমার? শুধু মা আছে। কেন, তোমার বাবা নেই? আমার বয়স যখন 6 বছর তখন আমার বাবা শহরে একটা কাজে আসে, আর দেশে ফিরে যায়নি। ও আচ্ছা, তুমি যে ছেলেটির সাথে আমাদের বাসায় আসছিলে সে তোমার কি হয়? সে আমার ছোটবেলার বন্ধু, ছোটবেলা থেকে সে আর আমি একসাথে বড় হয়েছি। ও আচ্ছা, তুমি কাজ করো, আমি আসছি। আচ্ছা ম্যাম সাহেব। তারপর শেলি বাসায় চলে যায়। কিছুক্ষণ পর চৌধুরী সাহেবকে নিয়ে রানা অফিসে যায়। চৌধুরী সাহেব অফিসের কাছে গিয়ে রানাকে বলে, তুমি গাড়িটা নিয়ে বাসায় চলে যাও, আমি যখন বাসায় কল দিয়ে বলবো তখন তুমি আসিও। জি স্যার। তারপর রানা গাড়ি নিয়ে বাসায় যেতে লাগলো। আর এদিকে শেলি রানার রুমে যায়। গিয়ে প্রথমে রানার ব্যাগ থেকে সব জামা কাপড় উঠিয়ে ফেলে। সব কিছুর পিছনে থেকে অনেকগুলো বই, সবগুলো বই মাস্টার্সের বই, এবং সবগুলোতেই রানার নাম লেখা ইংরেজিতে। তারপর একটা ডায়েরি পেল, সেখানে লেখা ছিল এই ইন্টারে কলেজের ভিতরে সবার সেরা হয়েছে এবং একা একা জেলে বসে মাস্টার শেষ করে। শেলি সব দেখে অনেক খুশি হয়, কিন্তু জেলে থেকে মাস্টার শেষ করলে এটার মানে বুঝলো না শেলি। সে সব কিছু আগের জায়গায় রেখে চলে আসে এবং তার মনে একটাই প্রশ্ন, সে যে শহরে এসে কেন জেলে মাস্টার শেষ করলো। এদিকে রানা যেমনই আটকিয়ে যায়, তার পাশেরই একটা গাড়ি এসে দাঁড়ায়। গাড়িটা ছিল আরশির। আরশি হঠাৎই ডান পাশে তাকিয়ে দেখে রানা। সে তো রানাকে দেখে অনেক খুশি। সে রানাকে দেখে ডাক দেয়, এই যে মিস্টার। কিন্তু রানা খেয়াল করেনি। এই যে মিস্টার রানা সাহেব। তারপর রানা তার দিকে তাকালো। রানা দেখে সেই দিনের মেয়েটা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? জি ভালো। ট্রাফিক সিগন্যালে পড়ে গেছে আর মাত্র 10 সেকেন্ড বাকি আছে। আরুষি এমন সময় বলল, মিস্টার রানা, আপনাকে আমার বাবা বলেছে দেখা করতে। কোথায় পাবো আপনার বাবাকে? তখন আরুষি একটা কাগজ ছুঁড়ে মারলো আর বলল, এখানে সব লেখা আছে। আচ্ছা। তারপর রানা চলে যায় বাসা। আচ্ছা, তোমার বন্ধু কোথায় থাকে? কেন? না, এমনি। মিরপুর 11 সি ব্লক। তার নাম কি? তার নাম কাব্য আহমেদ। আচ্ছা চলো তো একটু তার কাছে। কেন? আমার কাজ আছে, আর তুমি ড্রাইভার, আমি যেটা বলবো সেটাই করবে, ওকে? জি ম্যাম সাহেব। তো চলো। তখন শেলি বলল। তারপর রানা গাড়ি নিয়ে বের হয়, কাব্যের কাছে চলে যায়। তখন শেলি বলে, তুমি গাড়িতে থাকো, আমি আসছি। জি। তারপর শেলি কাব্যের কাছে যায়। আচ্ছা কাব্য ভাইয়া, রানা আসলে কি? এটা কোনো প্রশ্ন হলো? মানে কাব্য কোন ক্লাসে পড়ে, আর সে জেলেই বা কেন গেল? আপনাকে এত কিছু কে বলেছে? এখন বলবেন কি না, নাকি তাকে চাকরি থেকে বের করে দিব? তারপর কাব্য সব কিছু খুলে বলে। সব শুনে শেলি একটু পিছনে চলে যায়। কি বললেন এইসব আপনি? এটাই সত্যি। আচ্ছা, রানা কি কোনো রিলেশন করে? না, কিন্তু কিন্তু কি? তার চাচাতো বোনের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল। হয়নি কেন? রানা শহরে এসেই, তাই এটা 5 বছর আগের কথা। ও হয়তো এখন তার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে রানার ব্যাপারে সব বলার জন্য। আচ্ছা, রানা কোথায়? গাড়িতে আছে। আচ্ছা ভাইয়া, একটু অনুরোধ করব। জি বলেন। এইসব কথা রানাকে বলিয়েন না প্লিজ। এইভাবে বলছেন কেন? ওকে বলবো না। ঠিক আছে, ভালো থাকবেন। তারপর শেলি গাড়িতে গিয়ে বসে। তখন কাব্য রানাকে ডাক দেয় এবং অনেক কথা বলে। অতঃপর শেলি আর রানা চলে যেতে লাগলো। গাড়ি করে যেতে লাগলো। এমন সময় শেলির কাছে তার বাবা কল দেয়।
মা, তুমি কোথায়? কেন বাবা? ড্রাইভারকে যদি একটু বলতে গাড়িটা নিয়ে আসতে। ড্রাইভার আমার সাথেই আছে, তোমার অফিসের নিচে আছি, আসো। ওকে, দাঁড়া, আমি আসতেছি। হুম। কিছুক্ষণ পর চৌধুরী সাহেব গাড়িতে এসে বসে। কিছুক্ষণ পর শেলি তার বাবাকে বলল, বাবা, একটা কথা বলবো। বলো। ড্রাইভারকে একটা মোবাইল কিনে দিলে কেমন হয়? আমি এটা ভাবছি। তো কিনে দাও। তারপর চৌধুরী সাহেব বলল, ড্রাইভার গাড়িটা মার্কেটের দিকে। জি। কিছুক্ষণ পর একটা মার্কেটের কাছে গিয়ে থামে। তখন সেলি এবং তার বাবা মার্কেটে ঢুকে আর রানার বাহিরে বসে আছে। তাহারা একটা ভিআইপি ওয়াই1 স্যামসাং মোবাইল কিনল। তারপর এসে রানাকে মোবাইলটা দিল। রানা নিতে চায়নি, কিন্তু শেলি অনেক জোর করে দিয়েছে, বলেছে না নিলে চাকরি করতে পারবে না। তারপর তারা বাসায় চলে আসে। রানা একটু ঘুরতে বের হয়। হঠাৎ মনে হলো আরুষির বাবার কথা, তাই সে ওই ঠিকানায় চলে যায়। গিয়ে দরজায় নক করতেই আরুষি এসে দরজা খুলে। তুমি আসছো? জি। আপনার বাবা কোথায়? রুমে আছে। ওকে, চলেন। বাবা, দেখো কে আসছে। কে রে মামুনি? এই ছেলেই তোমাকে সেই দিন হাসপাতালে নিল অ্যাম্বুলেন্স থেকে। ও বাবা, তুমি বসো বাবা, বসো বাবা। সমস্যা নেই আঙ্কেল। আচ্ছা, তোমার নাম কি? থাকো কোথায়? আমি রানা, থাকি চৌধুরী বাড়ি। চৌধুরী বাড়ি কি করো? তাদের গাড়ি ড্রাইভার। ও, তোমার বাসা কোথায়? আমার বাসা ভোলাতে। তোমার বাবা কি করে? আমার যখন 5 বছর বয়স তখন সে শহরে আসে কাজ করতে, কিন্তু আর বাসা যায়নি। ও। এমন সময় রানার ফোনে কল আসে। শেলি কল দিয়েছে। আসসালামু আলাইকুম মেম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছো? এক বাড়িতে আসছি। কেন? এমনি। 20 মিনিটের মধ্যে বাসায় আসবা। জি মেম সাহেব। তারপর রানা কল কেটে দেয়। আমি আসি আজ আঙ্কেল। আজ প্রথম আমাদের বাড়িতে আসছো আর কিছু না খেয়ে চলে যাচ্ছ? অন্য সময় খাবো। মেম সাহেব, কোথায় জানি যাইবে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ঠিক আছে, আবার আসিও। জি, আসি। আসসালামু আলাইকুম। তারপর রানা চলে আসে। পিছু পিছু আরুষিও আসে। আরুষি রানাকে বলে, দেখে তো মনে হয় না যে এতটা চালাক। কি করলাম আমি? কি করনি সেটা বলো। কি করেছি সেটা তো বলবেন। তোমার নাকি মোবাইল নাই, তাহলে এটা কার মোবাইল? কিছুক্ষণ আগে মেম সাহেব এটা কিনে দিয়েছে। ও, নাম্বারটা দাও। কেন? বাবার যদি কখনো তোমাকে দেখতে মন চায় কল দেব। 018... ধন্যবাদ। আমি যাই। তারপর রানা বাসায় চলে আসে। এত সময় কোথায় গিয়েছিলে? ওই যে একদিন একটা লোককে হসপিটালে নিয়েছিলাম, সেই লোককে দেখতে গেলাম। তার বাসা চিনো কিভাবে? তার মেয়ে দিয়েছে। মেয়ে দিয়েছে মানে? আরে গতকাল রাস্তায় তার সাথে দেখা হয়েছিল, তখন সে দিয়েছিল। তার মেয়ে কতটুকু? লম্বায় আপনার মতো। এত বড় মেয়ের সাথে তুমি কথা বললে কেন? সে আমায় আগে ডাকছিল। থাকলেই কথা বলতে হবে? কথা বলে কি হয়? আমার কষ্ট হয়। আপনার কষ্ট হবে কেন? সেটা তুমি বুঝবে না। বুঝিয়ে বলে অবশ্যই বুঝবো। আমার হিংসে হয়। কিন্তু কেন? আচ্ছা তুমি বলো তো, যদি কেউ কাহাকে ভালোবাসে তখন তাহাকে অন্য মেয়ের সাথে দেখলে তার কেমন লাগে? অনেক খারাপ লাগে, কিন্তু এটার সাথে আমার উত্তরে মিল কোথায়? কারণ আমি তোমাকে ভালোবাসি। হোয়াট? রানা পিছু হয়ে যায়। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এই কথা শুনে। রানা, আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, আপনি কি সুস্থ আছেন? আমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে? মনে হচ্ছে। আমি সুস্থ এবং অনেক ভেবে চিন্তা করে বলছি আমি তোমায় ভালোবাসি। কেন আপনারা আমাদের মতো গরিবদের জীবনে এসে আমাদের সাথে এমন অভিনয় করেন? হ্যাঁ, কেন করতে আসেন অভিনয়? একটু বলুন প্লিজ। হ্যাঁ, একটু বলুন না। আমি সত্যি তোমায় ভালোবাসি। আচ্ছা, আপনি আমাদের সম্পর্কে কিছু জানেন? যতটুকু জানি তা দ্বারা বোঝা যাচ্ছে আমি তোমার কাছেই সুখে থাকব। কি জানেন?
তুমি খুন না করে 5 বছর জেলে ছিলা এবং সেখানে মাস্টার শেষ করেছো, এবং 3 বছর হলো তুমি গ্রামে কোনো যোগাযোগ করো না। তোমার চাচাতো বোনের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এখন তার বিয়ে হয়ে গেছে। এত কিছু জানেন কি করে? ভালোবাসি তোমায়, আর না জেনে তো ভালোবাসিনি। প্লিজ আমায় ফিরিয়ে দিও না, প্লিজ। আমার পক্ষে জীবনও সম্ভব না। এটাই বলে রানা তার রুমে চলে যায়। শেলি একা একা দাঁড়িয়ে বলে, আমি তোমাকে আমার করেই ছাড়বো। পরের দিন সকালে শেলি মার্কেট করতে যায়, সাথে রানাকেও নিয়ে যায়। রানা গাড়িতে বসে বসে আরশের সাথে কথা বলছে, আর শেলি মার্কেটে যায়। মার্কেট শেষ করে আসার সময় কিছু বকাটে ছেলেদের সাথে ধাক্কা খায়। তখন শেলি বলে, সরি। সরি কেন বলছো বাবু? মজা লাগছে তো, আর একটা দাও গো। কি হচ্ছে? আমি সরি বললাম না? আরে এত রাগ করে কেন? রাগ করলে তোমার গালগুলো সুন্দর দেখায়। বস তাহলে একটু মজা নেন। তুই এতদিনে একটা আমার মনের কথা বললি। তখন সে শেলিকে জোর করে কিস করতে চায়, কিন্তু শেলি চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে। রানা দূর থেকে দেখতে পেল, তাই সে তাড়াতাড়ি যায় সেখানে, আর গিয়ে তাহাদের লিডারকে দেয় এক লাথি। সে গিয়ে একটু দূরে পড়ে আর উঠে বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? মার শালাকে। শুরু হয়ে যায় তামিল মুভির মতো মারপিট। অনেকক্ষণ মারামারি করে রানা সবাইকে মেরে শুইয়ে রেখেছে। কিছুক্ষণ পর পুলিশ আসে, রানাকে ঘেরাও করে ফেলে এবং বলে, নিয়ে চলো এই ছেলেকে। স্যার, আপনাদের কিছু কথা বলতে চাই। আসলে সব দোষই এই ছেলেগুলোর। তারপর শেলি সব কিছু বলে এবং তার বাবার পরিচয় দেয়। তখন পুলিশ ওই ছেলেগুলোকে গ্রেপ্তার করে। যাওয়ার সময় লিডার বলে, তোকে আমি নষ্ট করব দেখিস। আর এই ছেলে শুনে রাখ, আমার ভাই কালু মস্তান তোকে ছাড়বে না। কালু মাস্তানের নাম শুনে রানার সমস্ত রক্ত মাথায় উঠে যায়। তারপর রানা বাসায় চলে আসে। তার রুমে গিয়ে একটু ঠান্ডা হয়, তারপর গোসল করতে যায়। এমন সময় শেলি তার রুমে আসে। শেলি আসার 2 মিনিট পর আরও সে কল দেয়। কলটা শেলি রিসিভ করে। কেমন আছেন? আমি চুপ করে রইলাম। কথা বলেন। আজকে বিকেল 5টায় একটু আমাদের বাসায় আসেন, আমরা ঘুরতে যাব। বাই। শেলি কলটা কেটে দেয় এবং নিজে নিজে বলে, 5টা কেন? 10টা বাজলেও সে যাবে না। এমন সময় রানা খালি গায়ে বাথরুম থেকে বের হয়, শুধু তাওয়াল পরে। হঠাৎ তাওয়ালটা একটু খুলে আবার ভালো করে পরবে, তাই কিন্তু খোলার সাথে সাথে সব দেখে ফেলল। চিৎকার দিয়ে উঠল। রানা দৌড়ে তার বাথরুমে চলে যায় আর দরজাটা একটু ফাঁক করে বলে, আপনি এখানে কেন? আমার স্বামীর ঘরে আমি না আসলে কে আসবে? বের হন এক্ষুনি। তুমি এখানে আসো। জীবনেও আসবো না। আমিও দেখব তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারো। প্লিজ যান। তুমি যদি না আসো তাহলে আমি এখন চিৎকার করে বলবো যে তুমি আমায় রেপ করতে চাইছিলে। এটা মেয়ে নাকি দজ্জাল? কি বললা? কিছু না। কষ্ট করে আমার বিছানা থেকে প্যান্ট শার্টটা একটু দিতে পারবেন? অবশ্যই। তোমার কাজ না করলেও কার কাজ করব? আগে দেন। তারপর রানা সব কিছু পরে রেডি হয়ে বের হয়। আয়নার সামনে চুলগুলো ঠিক করবে, পিছনে ঘুরতেই এমন সময় শেলি ধাক্কা মেরে খাটে ফেলে দেয় এবং রানার বুকে উঠে বসে শেলি। আমি কি দেখতে খারাপ? না তো। তাহলে আমায় ভালোবাসো না কেন? এমনি। আমার চোখের দিকে তাকিয়ে বলো তুমি আমাকে ভালোবাসো না। চোখে তাকানোর কি আছে? রানা অনেক আগে থেকেই শেলিকে ভালোবাসে, কিন্তু শেলি বড়লোক দেখে বলেনি। ওই দেখো, ওইটা কি? রানা অন্যদিকে তাকাতেই শেলি রানার গালে কিস দিয়ে দেয় এবং অনেকক্ষণ ধরে রাখে। এটা কি করলেন আপনি? কেন? আমার ভালোবাসার আদর দিলাম। ছি, আপনি এমন কেন? কেমন? যদি কেউ দেখে ফেলতো? কেউ দেখবে না। যদি দেখে ফেলতো তাহলে কি হতো? সেটা আমার ব্যাপার। কচু সরেন। ভালোবাসো আমায়? জি না। কেন? আমি দেখতে খারাপ? তা কিন্তু কিন্তু কি? আপনারা আমার কখনো মিল হবে না।
কেন হবে না? আপনার বাবা মা এত দূরে আপনাকে বিয়ে দেবে না। তোমাকে ঘর জামাই রাখবো? তাছাড়া আপনি কোথায় আর আমি কোথায়? কেন? আমি আপনাকে ভালোবাসতে পারবো না, আর কষ্ট পেতেও পারবো না। এটা বলে রানা রুম থেকে বের হয়ে যায়। শেলির রুমে চলে যায়। পরের দিন সকালে রানা গাড়ি নিয়ে বের হয়। এমন সময় আরও সে কল দেয়। জি বলেন। বিকেলে কোথায় ছিলে? কেন, বাসায়। কি করছো? কিছু না। তাহলে আমি কি বললাম করনি কেন? কখন, কি বলছেন? তুমি জানো তোমার জন্য আমি রাত 8টা পর্যন্ত অপেক্ষা করছিলাম শাড়ি পরে। কেন আর কার জন্য? তোমার জন্য। আমি বলছি নাকি অপেক্ষা করতে? গতকালকে আমি তোমাকে কল দিয়ে বলেছিলাম না আমরা বিকেলে ঘুরতে যাব? কখন? সকালে। আমি তো ফোন রিসিভ করিনি। তাহলে কে করেছে? জানি না। ও হুম। আজকে একটু আমাকে নিয়ে ঘুরতে যেতে পারবে? কখন? বিকেলে। চেষ্টা করব। ওকে। তারপর কল কেটে দেয়। রানা সারা দিন চৌধুরী সাহেবের সাথে ছিল। দুপুর 3টার সময় বাসায় যায়, গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নেয়। তারপর নিজের রুমে যাওয়ার সময় শেলি এক টান মেরে শেলির রুমে নিয়ে যায় এবং দরজাটা বন্ধ করে। কি হচ্ছে এইসব? আমার স্বামীকে আমি আদর করব, তাতে তোমার কি? বললেই হলো, গাছে কাঁঠাল গোফে তেল। কাঁঠাল যেহেতু ধরেছে তো গোপে তেল তো লাগাতেই হইবে। ছাড়ুন আমাকে, কেউ দেখে ফেললে সমস্যা হবে। দেখবে না কেউ। এটাই বলে শেলি রানার ঠোঁট দুটো তার নিজের ঠোঁটে ডুবিয়ে দেয়। অনেকক্ষণ রাখে দুজনের চোখ বন্ধ করে। কেউ কিছু বলছে না। কিছুক্ষণ পর তারা ফিরে আসে বাস্তব জীবনে। দরজায় টোকা দেওয়ার আওয়াজে শেলির আম্মু দরজা ঠোকাচ্ছে। খোলার জন্য শেলি তো ভয়ে কাঁপতে থাকে। শেলির থেকে বেশি ভয়ে কাঁপতেছে রানা। তাহারা ভয় বেশি পায় এই জন্য যে ছোট একটা রুমে যে কোনো লুকানো কোনো ব্যবস্থা নেই। প্রায় 2-3 মিনিট ধরে শেলির আম্মু দরজা নক করতেছে। কি করবে তাহারা বুঝতে পারছে না। কিছুক্ষণ পর শেলি দরজা খুলে আর রানা দরজার আড়ালে লুকায়। কিরে, দরজা খুলতে এত সময় কেন গেল? আসলে আম্মু, আমি বাথরুমে ছিলাম। কিরে, তুই এত কাঁপছিস কেন? এমনি। সত্যি করে বল, কি হয়েছে? আসলে আম্মু বাথরুমে একটা তেলাপোকা ছিল, তাই তুই এত কাঁপছিস? আচ্ছা, রুমটা এত এলোমেলো কেন? আর দরজাটা এমন কেন? এটা বলার সাথে সাথে শেলি তো মরার মতো অবস্থা, রানা অজ্ঞান হওয়ার মতো অবস্থা। দরজাটা এত ময়লা কেন? এখনই পরিষ্কার করব, তুমি যাও। আচ্ছা। তারপর আম্মু চলে যায়। শেলি আর রানা তো ভয়ে শেষ। রানা অনেক রেগে চলে যেতে লাগলো। শেলি হাতটি ধরে বলল, ছাড়ুন। আর একটু আদর করি। আজকে রাতে ছাদে আসিয়েন, অপেক্ষা করবো আপনার জন্য। ঠিক আছে। এটাই বলে রানা তার রুমে চলে যায়। ভয়ে কিছু ভালো লাগছে না, তাই শুয়ে পড়লো। শোয়ার সাথে সাথেই ঘুমের রাজ্যে চলে গেল। এদিকে আরও সে কল দিতেই আছে, কেউ রিসিভও করেনি। রাতে রানা ছাদে শেলির জন্য অপেক্ষা করে। শেলি ছাদে যায়। বলো, কি বলবা? আপনি কি আমাকে বাড়ি থেকে তাড়াতে চান? না তো। দেখুন, আপনি যেগুলো করছেন এগুলো অবৈধতা। এগুলো বিয়ের আগে করা মানে জীবন নষ্ট করা। একটু ভাবেন যে আপনার স্বামীর হকে এগুলো। দয়া করে আমাকে আর এইসব অবৈধ কাজে জড়িয়েন না, প্লিজ। আচ্ছা, ভেবে দেখবো। এখন আমি যাই, আমার ঘুম পাচ্ছে। আচ্ছা, বাই। তারপর শেলি চলে যায় ঘুমাতে। তারপরের দিন সকালে শেলিকে কলেজে নিয়ে যায় রানা। সোজা যাও। ডানে তো আমার কলেজে। আমার কাজ আছে, সোজা যাও। তারপর কোথায়? বামে গেলে একটা কাজী অফিস আছে, সেখানে চলো। কাজী অফিসে কি? তোমাকে এখন বিয়ে করব আমি। কি বলেন এইসব আপনি? ঠিকই বলছি। তোমাকে বিয়ে করার পর মিলামেশা করলে তো আর অবৈধ হবে না। আপনি ভেবে বলছেন? অনেক চিন্তা করেই বলছি। দেখুন, আপনি এটা আবেগে বলেন,
যখন আমার থেকে ভালো কাউকে পাবেন তখন আমাকে ছেড়ে দেবেন। যাব না ছেড়ে। তারপরও আমি বিয়ে করব না। তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি আমায় ভালোবাসো না? ভালোবাসি, কিন্তু কোনো কিন্তু নেই, ভালোবাসলেই হবে। এখন চলো। তারপর তারা কাজী অফিসে চলে যায়, বিয়ে করে ফেলে, দুজনে সাইন করে দেয়। বলুন কবুল। কবুল কবুল কবুল। বলুন কবুল। কবুল কবুল কবুল। তারপর তাহাদের বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে যায়। তাহারা বাসায় চলে আসে। রাতে ছাদে আসিও কেমন? জি ঠিক আছে। তারপর যে যার মতো চলাফেরা করে। রাতে রানা ছাদে যায়, গিয়ে দেখে শেলি শাড়ি পরে একটা চাদর গায়ে দিয়ে বসে আছে। শাড়ি পরলে আপনাকে অনেক সুন্দর লাগে। তাই? জি। আমাকে আপনি বলবা না, তুমি বলবা। ওকে, আমি তোমার বিয়ে করাবো, বুঝেছো? জি। তাহলে শুধু একবার বলো। কি? ভালোবাসি। একবার কেন, 1000 বার বলবো ভালোবাসি। তারপর শেলি রানাকে তার চাদরের ভিতরে নিয়ে যায় এবং কিস দেয়। ছাদে শেলি একটা বিছানা করে রাখে, সেখানে শুয়ে পড়ে দুজনে। শুরু হয়ে যায় তাহাদের ভালোবাসার মিলন। বাসর রাত, দুজনের আজ অনেক খুশি। শেলি লজ্জায় লাল হয়ে গেছে, লজ্জায় মুখখানিও ওঠায় না। রানার বুকে মাথা লুকিয়ে রাখে। রানার পুরো মুখে লিপস্টিকের দাগ। অনেকক্ষণ তারা তাদের ভালোবাসায় ডুবে যায়। সকালে পাখির ডাকে ঘুম ভাঙে তাহাদের। শেলি উঠে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর রানাও উঠে চলে যায় গোসল করতে। আর শেলি শাড়ি পরে তার আম্মু বলল, কি রে, তুই হঠাৎ শাড়ি পরলি? হঠাৎ ভালো লাগলো তাই পরলাম, আর কি। ও। তারপর শেলি নিজেদের রুমে যায় এবং রাতে কথাগুলো নিয়ে ভাবতে থাকে আর নিজে নিজেই লজ্জা পায়। এইদিকে রানা তার রুমে খাবার খাইতেছে। শেলি ছাদে যাওয়ার সময় দেখে রানা খাবার খায়। তখন রানার রুমে চলে যায় এবং গিয়ে দরজা বন্ধ করে ফেলে এবং রানার কাছে গিয়ে বলে খাবার খাইয়ে দিতে। তখন রানা শেলিকে খাওয়াই দেয় আর শেলি রানাকে। এইভাবে চলতে থাকে তাহাদের জীবন। রানা আরশের সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। একদিন সন্ধ্যায় শেলি তার বাবা মা হোটেলে যায় ডিনার করতে। ড্রাইভারও যায়। রানা সবার ভিতরে ঢুকে যায়। রানা গাড়িতে বসে আছে। ওয়েটার। জি স্যার। কি খাবে? তোমরা অর্ডার করো। শেলি অনেক কিছু অর্ডার করে। আচ্ছা, আপনাদের ওয়াশরুমটা কোথায়? কিচেনে ম্যাম। আচ্ছা, আমাকে একটু দেখিয়ে দিবেন ম্যাম? জি ম্যাম, অবশ্যই আসুন প্লিজ। তোমরা অর্ডার করো, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। আচ্ছা যা। তারপর শেলি ওয়েটারের কাছে যায়, নিচে নামে। নিচে গিয়ে ওয়েটারকে বলে, ভাই পার্সেল হবে? জি ম্যাম। আচ্ছা, আমি ওখানে যা যা অর্ডার করেছি তাতে একটু পার্সেল হবে? জি ম্যাম। কত টাকা? মোট পার্সেলে 380 টাকা। তারপর শেলি তার ব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করে দিয়ে বলে, এই নেন, বাকি 120 টাকা আপনার। একটু তাড়াতাড়ি পার্সেলটা আমাকে দিবেন, ওইখানেরগুলো হওয়ার আগেই দিবেন। আর একটা কথা, ওইখানে বলবেন না আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনি এখানে নিয়ে আসেন। আচ্ছা ম্যাম, এই নেন ম্যাম আপনার পার্সেল। ধন্যবাদ ভাই। শেলি মার্কেটগুলো গিয়ে গাড়িতে গিয়ে বসে রানার কাছে। এই নাও, হা করো। তাকিয়ে আছো কেন? আমি তোমার বউ, অন্য কেউ না। জানি তো। তাহলে হা করো। তারপর শেলি রানাকে খাইয়ে দেয়। রানাও শেলিকে খাইয়ে দেয়। খাওয়া শেষে শেলি রানাকে একটি কিস দেয়। রানাও শেলিকে একটা কিস দেয়। তারপর শেলি ভিতরে ঢুকে যায়। কিছুক্ষণ পর তাহারা চলে আসে। এইভাবে চলতে থাকে 1 বছর। এদিকে কালু মাস্তানের ছোট ভাই জেল থেকে ছাড়া পায়। সে তার ভাইকে বাসায় এসে বলে, ভাইয়া, আমার একটা মেয়ে পছন্দ হয়েছে। কে সে? চৌধুরী সাহেবের মেয়ে। তো কি করবি এখন? তার কারণে আমি জেলে গিয়েছিলাম। আমি কথা দিয়েছি তাকেই বিয়ে করব। তাহলে চল। আপনারা কারা? আমাকে আপনি চিনবেন না। আপনার মেয়েকে আমার ছোট ভাই ভালোবাসে, তাই বিয়ের চিন্তা ঠিক করতে এসেছি। আপনার ভাই কি করে?
আমার সব কিছু তার নামে লিখে দেব। আপনার মেয়েকে জিজ্ঞেস করে নেই। এমন সময় রানা আর সেলি কোথায় থেকে যেন আসছে, একে অপরের হাত ধরে। রানা তো কালু মাস্তানকে দেখে পুরো গরম। এমন সময় চৌধুরী বলল, শেলি, তোকে এই ছেলে ভালোবাসে, এখন তোকে বিয়ে করবে। আগামী মাসে তোদের বিয়ে। এমন সময় সেলির আম্মু আসে। রানা সেলির হাতটি ছেড়ে দেয়। আমি ওনাকে বিয়ে করতে পারবো না। কেন? আমার ভাই কি দেখতে খারাপ? আসলে আমি একজনকে ভালোবাসি। কাকে? রানাকে। একটা ড্রাইভারকে তুই ভালোবাসিস? তো কি হয়েছে? এমন সময় চৌধুরী সাহেব সেলিকে একটা থাপ্পড় মারে এবং সেলি গিয়ে তার মায়ের কাছে গিয়ে পড়ে। এ ড্রাইভারের বাচ্চা, বের হ আমার বাড়ি থেকে। এই ছেলে 6 বছর আগে একটা খুন করে 5 বছর জেলে থাকে, এই কথা বলে দেয়। কি বলেন এসব? আর সেই খুনিটি মাস্তান করে। চুপ কর ড্রাইভারের বাচ্চা। এই শেলি শোন, আগামীকাল তোর বিয়ে। আমি বিবাহিত। কি বলো সেই সব? রানাকে আমি 1 বছর আগে বিয়ে করি। সমস্যা নেই, ডিভোর্স এগ্রি হবে। আমার জীবন থাকতে আমি সেখানে সাইন করব না। আমিও করব না। হেই, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? আমাকে ভুলে ফেল। তারপর কিছু লোক রানাকে মারতে মারতে বাসা থেকে বের করে ফেলে। মা, তুই ওকে ভুলে যা। কিভাবে ভুলবো মা? আমি যে প্রেগনেন্ট, আমার পেটে রানার সন্তান। এটা বলার সাথে সাথে চৌধুরী সাহেব অনেক রেগে যায় এবং রেগে সেলির পেটে লাথি মারে। সেলি অজ্ঞান হয়ে যায়। তারপর সেলিকে হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলে সে সুস্থ আছে, কিন্তু তার বাচ্চাটা মারা যায়। এটা শুনে সবাই খুশি হয়। আর এদিকে রানাকে অনেক মারে। অনেক মারার পর ডিভোর্স পেপারে রানার হাতের সাইন নেয়, কিন্তু রানার অবস্থা মরার মতো। রানা কিছুই বলতে পারে না। তারপর রানাকে নদীতে ফেলে দেয়। আর কাব্য কিছু শুনতে পায়নি। এদিকে 5 দিন পর শেলিকে বাসায় আনে। সে তো কান্না করতে করতে শেষ। তাহাকে বলা হয়েছে রানাকে মেরে ফেলা হয়েছে। সে শুনে তো পাগল হয়ে যায়। আজ শেলির বিয়ে, বর পক্ষে সবাই চলে আসে। এমন সময় কাব্য আসে রানার সাথে দেখা করতে। তারপর চৌধুরী সাহেব কাব্যকে সব বলে। কাব্য শুনে তো পুরোই শেষ, কিন্তু রানাকে মেরে ফেলছে এটা তো চৌধুরী সাহেব জানতেন না। তিনি শেলি মিথ্যা বলেছে, কিন্তু রানাকে যে সত্যি মেরে ফেলেছে এটা কিছুক্ষণ পর এসে কালো মাস্তানের ছোট ভাই বলে। এটা শুনে কাব্য আর চৌধুরী সাহেব একটু পিছনে যায় এবং কাব্য এদিকে সব কথা চৌধুরী সাহেবকে বলে ফেলে। তাই চৌধুরী সাহেব বলল, আমার মেয়েকে এখানে বিয়ে দিব না, জোর করে নিয়ে যাব। এটা বলে চৌধুরী সাহেবকে আর কাব্যকে কিছু লোক আটকে ফেলে। আর কালো মাস্তান তার ছোট ভাই উপরে যায় সেলির রুমে, গিয়ে দেখে দরজা বন্ধ করা। অনেক আওয়াজ করে কিন্তু দরজা খুলে না। তাই দরজা ভেঙে ফেলে। দরজা ভেঙে যা দেখলো তা বলার মতো না। দেখলো শেলি ফাঁস দিয়েছে অনেক আগেই, সে মরে গিয়েছে, এখন জ্বলতেছে। এটা দেখে কালু মাস্তান ও তার ভাই তাহাদের লোকগুলোকে নিয়ে পালিয়ে যায়। কাব্য চৌধুরী সাহেবও তার স্ত্রী গিয়ে দেখে সেলি ঝুলতেছে। সেলির আম্মু বাবা সবাই কান্নায় ভেঙে পড়ে। কাব্য সান্ত্বনা দিয়েছে, কিন্তু একমাত্র মেয়ে বলে কথা। সেলির আম্মু সেলির বাবাকে দোষ দিচ্ছে। এই সব কিছু তোমার জন্য হয়েছে। আমি তো খারাপ কিছু চাইনি মেয়ের। এখন এইসব বিষয়ে বাদ দেন। এখন লোক জেনে যাওয়ার আগে কিছু একটা করতে হবে, না হলে পরে সমস্যা হবে। তারপর তাহারা সেলির লাশ নামায় এবং নিজেরাও গোসল করায়। তারপর জানাজা শেষ করে মাটি দিয়ে দেয়। 2 দিন হলো কাব্য রানাকে খুঁজতে থাকে, কিন্তু রানাকে পাওয়া গেল না। এদিকে নদীর জেলেরা মাছ ধরতে যায়। এমন সময় রানাকে দেখতে পায়, হালকা শ্বাস নিচ্ছে। তখন তাহারা সবাই মিলে রানাকে হাসপাতালে ভর্তি করে। অনেক রক্তের প্রয়োজন পড়ে। তারপর একদিন আরুষি তার বাবার কিছু টেস্ট এর রিপোর্ট নিতে আসে। তখন সে রানাকে আইসিইউতে দেখে। তারপর থেকে কিছু লোক আইসিইউতে সামনে বসে আছে। আরুষি জিজ্ঞেস করলো, রানা এখানে কেন? আপনি ওনাকে চিনেন? জি, কিন্তু কি হয়েছে ওর? কারা জানি ওনাকে মেরে ফেলতে চেয়েছিল। ওনাকে অনেক মারে ছুরি দ্বারা। তারপর ওনাকে নদীতে ফেলে দেওয়া হয়।
আমরা মাছ ধরতে গিয়ে ওনাকে পেয়েছি। এখন নাকি ওনার রক্ত লাগবে, কিন্তু আমাদের কাছে টাকা নাই, আর ওনাকে চিনিও না যে ওনার পরিবারকে খবর দেব। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আসতে পারেন, ওনাকে আমি দেখব। কিন্তু আপনি কে? আমি ওনার হবু বউ। তাহলে আমরা আসি কেমন? জি। তারপর আরশি ডাক্তারের সাথে কথা বলে, রক্ত দেয় আরশি নিজে এবং হাসপাতালে যত বিল আসছে সব পরিশোধ করে দিল। 5 দিন হয়ে গেল, রানা এখনো জ্ঞান ফিরেনি। 24 ঘন্টা আরশি রানার কাছে থাকে, বাসায়ও যায় না আরশি। 6 দিন রাতে রানার জ্ঞান ফিরে। রাত 12:50 বাজে। তখন আরশি রানার পাশে বসে বসে ঘুমাচ্ছে। এমন সময় রানা বলে ওঠে, শেলি, শেলি, শেলি। আরশি ঘুম ভেঙে যায় দেখে রানা জ্ঞান ফিরছে। আরশি গিয়ে ডাক্তারকে নিয়ে আসে। ডাক্তার এসে একটু সুই দিয়ে দেয় এবং বলে, সেলিকে? আমি জানি না ডাক্তার। সেলিকে এখানে আনার চেষ্টা করুন, তাহলে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। জি ডাক্তার। তারপর আরশি চিন্তায় পড়ে যায়, কে শেলি, কোথায় যাব, কোথায় পাবো তাকে। তারপর চৌধুরী মঞ্জিল খুঁজতে থাকে আরশি, কিন্তু ঢাকা শহর বলে কথা, চৌধুরী মঞ্জিল তো অনেকগুলো। একদিন খুঁজতে থাকে, কিন্তু শেলি রানা নামে কোনো ড্রাইভারকে কেউ চেনে না। হঠাৎ ঘটনাক্রমে কাব্যের সাথে আরশি একটা ধাক্কা খায়। তখন কাব্য বলে, চোখ কোথায় রেখে হাঁটেন? ভাই, চোখ চোখের জায়গায় আছে, কিন্তু মনটা মনের জায়গায় নেই। কেন, কি হলো আপনার? আপনাকে বলে আমার কি হবে? বলেন, হয়তো একটু মন ভালো হবে। আমি চৌধুরী মঞ্জিল খুঁজতেছি। কেন, আর কোন চৌধুরী মঞ্জিল? তারপর আরশি সব খুলে বলে। শোনার সাথে সাথে কাব্য যেন নতুন জীবন ফিরে পেল। সত্যি রানা বেঁচে আছে? আপনি রানাকে চেনেন নাকি? রানাকে আমি গত 8 দিন ধরে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। কেন, রানা আপনার কে হয়? আমি আর রানা বন্ধু, ভাইয়ের মতো। আমি আর রানা একসাথে ঢাকায় আসি। তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে শেলিকে? জানি। শেলি কি হয় রানার? বউ। আরশির কথাটা শুনে যেন সে নিজের মধ্যেই নেই, হারিয়ে গেছে অজানা এক দেশে। সে বিবাহিত? তারপর প্রেগনেন্টও ছিল। ছিল মানে? এখন কোথায়? সে দুনিয়াতে নেই। মানে? সে আত্মহত্যা করেছে। কি বলেন আপনি? এইসব আমি কিছুই বুঝতেছি না। তারপর কাব্য সব খুলে বলে। সব শুনে আরশি কেঁদে দেয়। একটা মানুষের জীবনে এত দুঃখ? রানা এখন কোন হাসপাতালে? ঢাকা ধানমন্ডিতে আছে। তাহলে চলেন। তারপর তারা রানার কাছে যায়। তাহারা যাওয়ার 10 মিনিট পর রানার জ্ঞান ফিরে। রানা তো কাব্যকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দেয়। কাব্য কেঁদে দেয়। তারপর রানা বলে, শেলি কোথায়? আছে। আমাকে দেখতে আসেনি? খবর দেয়নি। বিয়ে হয়েছে? না। সত্যি? আমি শেলিদের বাসায় যাই, তোরা থাক। এই, তুমি তো অসুস্থ, পরে যাও। না, আমি আবার শেলিকে দেখে আসবো আগে। ওর বাসায় নেই। কোথায় গেছে? অনেক দূরে বেড়াতে গিয়েছে। কোন জায়গায়? কবরস্থানে। কাব্য, কি বলস, বুঝিয়ে বল। তারপর কাব্য রানাকে সব বলে। শুনে রানা তো আর নিজের মধ্যে নেই, কান্না করতে করতে শেষ। পাশে থেকে একটা কেচি হাতে নিয়ে বলে, নিজেকে আমি রাখবো না, আমি আমার বউ বাচ্চার কাছে চলে যাব। মরে গেলে কোনো কিছু হবে, তাহলে তোর মতন হাজার মানুষ নষ্ট হবে। কি বলতে চাস? তারপর রানা কেচিটাকে হাত থেকে ছুঁড়ে মারে। হাতের মুঠটা শক্ত করে, দাঁতগুলো শক্ত করে বলে, আমি ছাড়বো না কালু মাস্তান, আমি ছাড়বো না কালু মাস্তানের বাহিনীদের। কালু মাস্তানকে চিনো তুমি? চিনি মানে? ও আমার জীবনটা নষ্ট করে ফেলেছে। ও শুধু তোমার নয়, তোমার মতো হাজারো মানুষের জীবন নষ্ট করেছে। 6 বছর আগেও আমার চাচাকে খুন করেছে। তোমার চাচার নাম কি ছিল? সবাই খান সাহেব নামে চিনতো। তোমার চাচার জন্য আমি 5 বছর জেলে ছিলাম। কেন? তারপর রানা সব বলে।
সে তার চাচাকে কালু মাস্তান রানার সামনে খুন করে এবং তাহাকে বাঁচাতে গিয়ে সে খুনের আসামি হয় এবং জেলে যায়। আমি কাউকে বাঁচতে দেবো না, কাউকে না। সবাইকে আমি দুনিয়া থেকে বিদায় দিয়ে দেবো, কসম আমার বাচ্চার এবং তার মায়ের। তার 2 দিন পর রানা হাসপাতাল থেকে চলে যায়। এখন কোথায় যাবে? আমার কাছে থাকবে। না, আমাদের বাড়িতে থাকুক রানা। আমার কাছে থাকলে কোনো সমস্যা নেই তো? আমাদের বাড়িতে থাকলে সমস্যা কোথায়? চুপ কর তোমরা। আমি এখন এক জায়গায় যাব, পারলে আরশি আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দাও। ওকে দাঁড়াও, আমি দিচ্ছি। তারপর আরুষি তার বাবার কাছে কল দেয়, বলে একটা গাড়ি রানাকে কিছু দিনের জন্য দিতে। তারপর আরুষির বাবাও একটা গাড়ি পাঠিয়ে দেয়। তারপর রানা বলে, আমাকে তুমি কিছু হেল্প করতে হবে। বলো, কি করতে হবে? আমাকে কিছু টাকা দিতে হবে। কত লাগবে? এই তো 1 লক্ষ হলে চলবে। এত টাকা তুই কি করবি? এখন তুই আমাকে কোনো প্রশ্ন করিস না। ওকে, আমি দিতেছি। আমি কিন্তু পরে পরিশোধ দেব। সেটা পরে দেখা যাবে। তারপর আরুষি ব্যাংক থেকে রানাকে 1 লক্ষ টাকা দেয়। তারপর রানা টাকাগুলো নিয়ে বড় একটা ক্লাবে যায়। তারপর কিছু বড় বড় মাস্তানের সাথে হাত করে। তারপর কিছু অস্ত্র কিনে রানা এখন একটা টিম বানায়। সে টিমের রানা লিডার হয়। সে এখন ঢাকা শহরে একজন মাস্তান হয়ে যায়। নিজে কোনো লোককে খুন করে না, লোক দিয়ে খুন করায়। বড় বড় মাস্তানরা তাহাকে সুপারিশ দেয় যে লোক মারার জন্য। একজন লোক রানা মেরে দেয়, 1 লক্ষ নেয়। এইভাবে চলতে থাকে রানার মাস্তানি। রানাকে কম বেশি সবাই ভয় পায়। রানা আস্তে আস্তে কালু মাস্তানের সব চোরা ব্যবসা নিজে হাত করে নেয়। তারপর বড় বড় পার্টিতেও রানাকে ডাকা হয়। রানার মুখ আগলা, দাড়ি, ঘোপ লাগানো, তাই কালু মাস্তানও রানাকে চিনতে পারেনি। রানা একটা টিম বানায় যেখানে নাম দেওয়া হয় ডিকে টিম। সেখানে ডিকে টিমের কথা মানুষ শুনে সেখানে মানুষ ভয়ে কাঁপতে থাকে। এমন ঢাকা শহরে ডিকে নামে অনেক কিছুই আছে। রানার মাসে আয় বর্তমান 4 থেকে 5 কোটি টাকা। কাব্য রানার সাথে থাকে। রানা আরুষি সব কিছু ফিরে দিয়ে দেয়। এইদিকে ডিকে গ্রুপের ভয়ে পুলিশ পর্যন্ত কেঁপে ওঠে। ডিকে গ্রুপের নাম কেউ কোনো অভিযোগ করার সাহস পায় না, তাই পুলিশের কাছে কোনো রকম প্রমাণও নেই। সামনে এমপির ইলেকশন, তাই এবার এমপি হিসেবে রানা দাঁড়ায়, তার বিপক্ষে কালু মাস্তান দাঁড়ায়। এদিকে আবার রানা গরিব অসহায় মানুষের পাশে থাকে। হঠাৎ একদিন কালু মাস্তানের লোকেরা রানাকে রাস্তায় অ্যাটাক করে। রানার লোকেরা কালু মাস্তানের লোকেদেরকে মেরে এবং কালু মাস্তানের বাসায় যায়। ওই কালু, ওরে ওই কলুর বাচ্চা, কোথায় আছিস? নিচে আয়। এই আওয়াজ নিচু করে কথা বল। তোর সাহস দেখে তো আমি অবাক। তুই আমাকে মারতে লোক পাঠাইলি? হ্যাঁ, সাহসে দেখেছিসটা কি? তুই আমাকে চিনতে ভুল করেছিস রে কালু। তুই তো এখান থেকে আর বাসা যেতে পারবি না। পারলে আটকে দেখা। তারপর শুরু হলো মারামারি। অনেক মারামারি হয়, যার ফলে কালু মাস্তানের আশার অনেক কিছুই ক্ষতি হয়। তারপর রানা বলে, শোন কালু, তুই পারলে আমাকে সরাইস ইলেকশন থেকে। শোন, আমি সব লোক কিনে নিয়েছি, তোকে তো আমি শেষ করবই, সাথে তোর সব কিছু মনে রাখিস। এটা বলে রানা চলে আসে তার বাসায়। তারপর কালু মাস্তান তার ভাইকে বলে, ওর কোনো কাছের লোক পেলে ধরে নিয়ে আয়। ওকে ভাইয়া, এই চল তোরা। আজকে ইলেকশন, কিছুক্ষণ পরে শুরু হবে। তার আগের কাব্য এবং আরুষিকে কালু মাস্তানের লোকেরা তুলে আনে এবং রানাকে কল দেয়। তোকে ভালোই ভালোই বলে দিলাম, আমার পর থেকে সরে যা, এখনো সময় আছে। তুই আমাকে ভয় দেখাস? কারণ তোর সব কিছু আমার কাছে। মানে? তোর জিএফও আমার কাছে, তোর কলিজার বন্ধু। এই নে কথা বল। তুমি আসিও না প্লিজ, তুমি তোমার কাজ করো। আসি? তুই আসিস না রানা। তোকে 10 মিনিট সময় দিলাম, এর ভিতরে তুই আমার কাছে এসে আমার পা ধরে ক্ষমা চাইবি এবং আমার পর থেকে সরে দাঁড়াবি। ওকে, আমি আসতেছি, বল। তোর মোবাইলে SMS করে দিচ্ছি। তারপর কল কেটে দেয়। তারপর আরুষি বলে, ও তোদেরকে আজ দুনিয়া থেকে সরিয়ে ফেলবো, মনে রাখিস।
আর ওর দুর্বল জায়গা আমার কাছে। আরে ও তোকে মারার জন্য এই পথ বেছে নিয়েছে। মানে? তারপর আরও সে সব খুলে বলে। ওকে তো আজকে আমি নিজেই শেষ করব। তারপর রানা আসে এবং বলে, ওদেরকে ছেড়ে দে। ক্ষমা চাই। না চাইলে? তোর সামনে 6 বছর আগে কিভাবে খুন করেছি মনে আছে? আবার তার খুনিরই আসামি তুই হয়েছিস। আর তোর বাচ্চাকে আমি নিজে হাতে মেরে ফেলেছি। ওই দিন তোর বাচ্চা মরেনি, আমি নিজে ডাক্তারের হাত দিয়ে তোর বাচ্চাকে মেরে ফেলেছি। আর তোর বউ নিজে ফাঁস দেয়নি, আমি নিজে তোর বউকে ফাঁস দিয়েছিলাম। আর তোকে আমি নিজের হাতে নদীতে পেয়েছিলাম। কিন্তু দেখ, তোর বাচ্চা তোর স্ত্রী মরে গেছে, কিন্তু তুই মরিসনি, কারণ তুই এখন আমার হাতে মরবি। তোকে তো আজকে আমি কি করব নিজেই জানি না। তারপর শুরু হয় মারামারি। প্রায় 30 মিনিটের মতো মারামারি করে। রানাও দেয়, রানাকেও দেয়। সবাই শুয়ে আছে। এখন কালু মাস্তান আর রানা লড়াইতে কালু মাস্তানকে অনেক মার মারে। যখনই ছুরি মারবে তখনই পুলিশ আসে। থামুন মিস্টার রানা সাহেব, আইন নিজের হাতে তুলে নেবেন না। তখন রানা পিছু ফিরে দেখে পুলিশ। তারপর রানা সব কিছু পুলিশকে বলে এবং পুলিশ সব শুনে বলে, আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার রানা। আপনার যা বলার আদালতে বলিয়েন। জি স্যার। তারপর সবাই থানায় চলে যায়। পরের দিন সকালে আদালতে যায়। সবার প্রথমে রানার ডাক হয়। তারপর রানা তার জীবন কাহিনী সব শোনায় এবং সে যে এই পথে কেন আসলো সব বলল। সব শুনে জজ সাহেব কালু মাস্তানকে যাবজ্জীবন কারাদণ্ডে থাকার আদেশ করে। আর রানাকে বাংলাদেশ সরকার এর পক্ষ থেকে পুলিশের চাকরি দেয়া হয় এবং রানা পুলিশ কমিটিতে বলে তার নিজ গ্রামে ট্রান্সফার এবং সে সেখানে হেডে যায়। সে আর কাব্য সেখান থেকে বিদায় নিয়ে যায়। আরশিকে বলে আরশি রানাকে বন্ধু বলে ডাকছে। তখন থেকে তাহারা বন্ধু। রানা গ্রামে গিয়ে প্রথমে থানায় গিয়ে কাব্যকে বলে, বাসার একটু খবর নিয়ে আয় আর দেখি সব কি ঠিক আছে নি। আচ্ছা ঠিক আছে। তারপর কাব্য গিয়ে দেখে সবই ঠিক আছে, শুধু রানার আম্মু এবং নরম হয়ে গেছে। আর শিল্পীও এখন রানার আশায় বসে আছে। সবাই আগের মতন আছে। সত্যি? শিল্পীর কটা বাচ্চা রে? শালা, সে তো তোর জন্য অপেক্ষা করছে। তারপর রানা আর কাব্য বাসায় যায়। রানা বাসায় ঢুকলেই, মা, ও মা, মাগো। কে রে বাবা, তুই আসছিস? এসে রানাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় আর রানাও কেঁদে দেয়। রানা তার মাকে অনেক সান্ত্বনা দেয়, কিন্তু মা বলে কথা, মা তো মাই হয়। মা তুমি আর একবার কান্না করবে, আমি শহরে চলে যাব আর জীবনও আসবো না। তুই যাওয়ার আগে আমাকে কবর দিয়ে যাস, আমি যে কষ্ট সহ্য করতে পারছি না। মা, কতদিন পর আসলাম, এবার দুটো হাসো। এতদিন কোথায় ছিলি? পরে বলবো মা সব। যা, এখনই শিল্পীদের বাড়িতে যাবি, তারপর সব যা। তারপর রানা শিল্পীদের বাসায় চলে যায়। গিয়ে বলে, শিল্পী, ওই শিল্পী। কে রে, আমার নাম ধরে ডাকছে? শিল্পী নিছনে এসে দেখে রানা। রানাকে দেখে অনেক খুশি হয়, কিন্তু তা রানাকে বুঝতে দেয়নি। মুখটা মলিন করে বলে, কে আপনি? আর আমারই বা নাম ধরে ডাকছেন কেন? আমি রানা। কোন রানা? আর এখানে কি? আমি আমার চাচার সাথে দেখা করতে এসেছি। আব্বু, আব্বু। বলো কি হয়েছে? কে যেন তোমার সাথে দেখা করতে এসেছে। এটা বলে শিল্পী চলে যায়। এটা দেখে রানা খুব খারাপ লাগছে। সেই শিল্পী কেন এমন করলো? আসসালামু আলাইকুম চাচা। কেমন আছো বাবা? আর কোথায় ছিলে এত বছর? আর কখন আসলে? ভালো আছি, আর একটু আগে আসলাম। কোথায় ছিলে এত বছর? পরে সব বলবো। শিল্পী এখানে আমাদের চা দেয়? না চাচা, পরে খাবো। এটা বলে রানা চলে আসে বাসায়। কিছুক্ষণ পর শিল্পী আসে। রানার আম্মু রানা শিল্পী বসে আছে। এমন সময় শিল্পী বলল, মা, মানুষ এত স্বার্থপর কিভাবে হয়? বুঝলাম না রে মা। তোমার নবাবজাদা পোলা এত বছর তোমার কোনো খবর নিয়েছে যে তুমি মরে গেছো না বেঁচে আছো? রানা নিজের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে।
সব কথা বাদ দে, আগামীকালকেই তোর আর রানার বিয়ে দিব। শিল্পীর লজ্জায় মুখ নিচু করে আছে, কিছু বললে না। তখনই রানা বলে, আমি বিয়ে করতে পারবো না। কেন? মুহূর্তে শিল্পীর চোখ দিয়ে পানি পড়ে যায়। মা, ওর বিয়ে তো আমার সাথে ঠিক করনি, করেছে তোমার ছেলের সাথে। আমার ছেলে আর তোর ভিতরে পার্থক্য কি? তোমার আগে সেই সহজ সরল ছেলে নেই আমি। তো কি হয়েছে? আমি বিয়ে করে ফেলেছি। মুহূর্তেই শিল্পীর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। মা বলে উঠল, কি বলিস এসব তুই? এটাই সত্যি, এবং সেই ঘরে একটা বাচ্চাও হয়। শিল্পী আর বসে থাকতে পারছে না, তাই চলে যেতে লাগলো। এমন সময় মা হাত ধরে বসিয়ে বলল, তুই বস এখানে। না মা, আমার কাজ আছে বাসায়। বসে বলছি, বস। এই তোর কি হয়েছে একটু খুলে বল তো। বলে তুমি আমাকে ছেলে হিসেবে মানবে না, আর শিল্পীও আমাকে বিয়ে তো দূরের কথা, আমাকে দেখতেও পারবে না। বল কি হয়েছে। তারপর রানা সব কিছু খুলে বলে। কথাগুলো শুনে সবাই কান্নার মতো অবস্থা। শিল্পী একটু খুশি হয় যে এখনো তার বউ নেই। এটা তো একটা অ্যাক্সিডেন্ট। মা, তারপরও সবাই চায় সবার জীবন সঙ্গীটা যেন শুধু তার হয়। আমি তো শিল্পী সে চাওয়াটা পূরণ করতে পারবো না। আমি রাজি তোমাকে বিয়ে করতে, কিন্তু তোমার বাবা। পিছনের অতীত সব ভুলে যাও, এখন তুমি একজন পুলিশ, এটাই অনেক কিছু। বাবা রাজি হবে। সত্যি তুমি আমাকে আগের চোখে দেখবে? ওকে, আমি তোর বাবার সাথে কথা বলে নেই। তারপরের দিন রানার আম্মু শিল্পীদের বাসায় যায় এবং বিয়ের প্রস্তাব দেয়। আর শিল্পীর বাবাও রাজি হয়, কারণ রানা একজন পুলিশ। তাই তাহাদের বিয়েটা হয়ে যায়। বাসর রাত আজ। রানা শিল্পীদের বাসায় গিয়ে বসে আছে। তাহাদেরকে অনেক মেহমানদারি করানো হয়। আর এদিকে শিল্পীর বান্ধবীরা শিল্পীকে বাসর ঘরে নিয়ে গেল এবং তাহাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিল বান্ধবীরা। রাত 11টা বাজে, এখনও রানাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। রানা তো মেজাজ গরম হয়ে গেল। সে বসে বসে মোবাইলে ফেসবুকিং চালাচ্ছে। কিছুক্ষণ পর তাহাকে বাসর ঘরে ঢোকানো হলো। সে তো রেগে মেগে আগুন হয়ে গেল। রুমে গিয়ে পাঞ্জাবি খুলে একটা বালিশ নিয়ে শুয়ে পড়ে। এটা দেখে শিল্পীর অনেকটা মন খারাপ হয়ে যায়। কি হলো, তুমি শুয়ে গেলে যে? তো কি করব? কি হলো, এত রাগ করছো কেন? তো কি করব? নাচবো? নাচতে মন চাইলে নাচো, সাথে আমিও আছি। দেখ, ফাজলাম করিস না, মাথা গরম আছে। কি হয়েছে সেটা বলবি তো? আচ্ছা, এখন কয়টা বাজে একটু বলতো? কেন? 11:10 বাজে। এত রাতে মানুষ বাসর ঘরে আসে? তো মানা করছে কে তোমার? তোর বজ্জাত বান্ধবীরা। ঠিকই তো করেছে। কি ঠিক করেছে? আগে ঢুকলে তো আপনি তার বান্ধবীকে সুস্থ রাখতেন না। মানে আপনারা ছেলেরা যে লুচ্চা, যত আগে আসবে বউকে তত বেশি কষ্ট দিবেন। কি আমরা লুচ্চা? তা নয় তো কি? আমাকে কোন দিক থেকে তো লুচ্চা মনে হয়? লুচ্চা না হলে এত রাগ করতেন না বাসর ঘরে আগে আসার জন্য। আগে আসলে কি হতো? আপনি আগে এসে চুপ করে বসে থাকতেন মনে হয়। বাসর ঘর কি চুপ করে বসে থাকার জন্য দেওয়া হয়? এই জন্যই তো বলি, যত দেরিতে আসবেন ততই ভালো হবে আমার জন্য। হয়েছে, বাদে তো লুচ্চা কথা। আমি তোমার বিয়ে করাবো, তুমি বলবা, তুই না। বললেই হলো, আমি তোকে দুই ছাড়া বলতে পারবো না। আমাকে তুমি না বললে কিন্তু আমি কান্না করে দিব। পারবি তো এটা করতে? আর কি পারবি বল? আরো কত কিছু পারবো, কিন্তু সময় হলে করব। হয়েছে, তোকে আমি তুই বলবো, বুঝলি? তারপর শিল্পী সত্যি সত্যি কান্না করে দেয়। শিল্পীর কান্না দেখে রানা শিল্পীর দু ঠোঁট নিজের ঠোঁটে মিলিয়ে নেয়। শিল্পী চোখ দুটো বন্ধ করে রানার সাথে তাল মিলায়। তারপর রানা শিল্পীকে শুয়ে দেয়। তারপর রানাও শুয়ে পড়ে। তাহারা চলে যায় এক অজানা শহরে। 20 থেকে 30 মিনিট পর দুজনে উঠে বসে। শিল্পী লজ্জায় মাথা তুলতে পারছে না। কি খুশি? আমি কিছু বললাম না। ওরে বাবা, লজ্জা পায় বুঝি? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? বলো। আবার না
জীবনের একটা স্বপ্ন যে বাসর ঘরের স্বামীকে এমন একটা প্রশ্ন করব আর সে উত্তরটা দিবে। প্রশ্নটা কি বলবো তো? আপনি আপনার বউকে কীরকম ভালোবাসবেন একটু বলবেন? রানা শিল্পীর কোলে মাথাটা নিয়ে বলতে লাগলো তার অনুভূতিগুলো। আমার পাগলিটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। মাঝে মাঝে নাস্তাটা আমি বানাবো, কিন্তু প্রতিদিন না। রাত জেগে দুজনে মিলে টিভি দেখবো, রাতে জড়িয়ে ধরে ঘুমাবো, কিচ্ছু বলতে পারবে না। ক্লান্ত হয়ে গেলে আমার ঘাড়ে মাথা রেখে রেস্ট নেবে। অসুস্থ হলে আমি খাওয়াই দেবো তাহাকে। শুধু অসুস্থ না, অন্য সময় খাওয়াই দেবো তাহাকে। গোসল কিন্তু দুজনে একসাথে করব। 12টা আমি বেশি বাসবো। মাঝে মাঝে সারা রাত দুজনে গল্প করে কাটিয়ে দেবো। রাতে জড়িয়ে না ধরলে ঘুমাবো না, বউকেও ঘুমাতে দেবো না। দরজা খুলতে দেরি হলে রাতে আদর করতে দেরি করব। একটা ছেলে দুটো দিব, যেমন বাচ্চা, কিস ইত্যাদি। আমি তাহাকে রাজকুমারের মতো রাখবো। সে বাপের বাড়ি যেতে চাইলে অভিমান করব, কারণ তাহাকে ছাড়া যে থাকতে পারবো না। রান্না খারাপ হলে চুপ করে খেয়ে নেব, তাহাকে বুঝতে দেব না। রাগ করে দাঁড়িয়ে থাকলে পেছন থেকে জড়িয়ে ধরবো যতক্ষণ রাগ না কমে। প্রতি মাসে একবার করে বাইরে ঘুরতে নিয়ে যাব। প্রতিদিন 3 বেলা করে কপালে কিস করব। প্রতিদিন 3 বেলা 3 বার করে আই লাভ ইউ বলবো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 10 মিনিট জড়িয়ে ধরে বসে থাকবো। প্রতিদিন 3 বার করে তাজা গোলাপ নিয়ে সামনে হাঁটু গেড়ে প্রপোজ করব। প্রতিদিন আমাকে নামাজের জন্য তাগিদ দেবে। প্রতিদিন ফজরের সময় আমাকে তাগিয়ে দেবে। প্রতিদিন বাসায় আসার সময় ফুসকা নিয়ে আসবো। আমার দিকে অন্য মেয়ে তাকালে তাকে হুমকি দেবে। আমি কোনো অন্যায় করলে শাসন করবে। মাঝে মাঝে দুজনে বৃষ্টিতে ভিজবো একসাথে। মাঝে মাঝে দুজনে একসাথে জ্যোৎস্না বিলাস করব। মাঝে মাঝে দুজনে এক হেডফোন দিয়ে গান শুনবো। মাঝে মাঝে বাইকে চালাবো। মাঝে মাঝে দুজনে বাসায় বসে লুডো খেলবো। মাঝে মাঝে তার কোলে মাথা রেখে ঘুমিয়ে যাব। মাঝে মাঝে তার চুলের ঘ্রাণ নিব। আমার বাবা মাকে আমার থেকেও বেশি ভালোবাসতে হবে। আমার বাবা মাকে নিজের বাবা মায়ের মতো, বাবা মায়ের স্থানে জায়গা দিতে হবে। সব কিছু আমার সাথে শেয়ার করতে হবে। অপরিচিত কারোর সাথে কথা বলার আগে আমার অনুমতি নিতে হবে। কেউ কিছু বললে চুপ করে থাকবে। আমি বাসায় আসলে আমাকে বলবে। মাঝে মাঝে আমি গল্প লিখে তাহাকে উপহার দেব। মাঝে মাঝে তাকে রোমান্টিক প্রেমের ছন্দ শোনাবো। আর জ্বর হলে কোলের ভিতর রাখবো। বউয়ের জন্য অবিরাম ভালোবাসা। কথাগুলো শুনে শিল্পী হারিয়ে যায় অজানা শহরে। রানার কথাগুলো তার মন কেড়ে নিচ্ছে। একটি মেয়ে তার স্বামীর কাছে এর থেকে বেশি আর কি চায়? শিল্পী খুশিতে রানাকে জড়িয়ে ধরে, আর এইভাবেই তাহাদের ভালোবাসার সংসার চলতে থাকে। আর একটা মেয়ে এর থেকে বেশি আর কিছু চাওয়ার বাকি থাকলে বলেন প্লিজ। সবাই সুস্থ থাকবেন, নিয়মিত নামাজ পড়বেন, আল্লাহকে ভয় করুন, আর সবার জন্য সবাই দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।